প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব পার্ট 3, ধারা 32 থেকে 55। 32 থেকে 55-র মধ্যে আছে গত ক্লাসের যে ধারাবাহিকতা, প্রাসঙ্গিকতা, অর্থাৎ কোন কথাটি আদালতে বলা যাবে, কোনটি বললে অপরপক্ষ বা আদালত অবজেকশন দিবে যে বলা যাবে না, অপ্রাসঙ্গিক বিষয় বলা যাবে না। তো 32 থেকে 55 ধারার মধ্যেও কিন্তু প্রাসঙ্গিক বিষয় আলোচনা করা হয়েছে, কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক নয়, এটা। এবং আমরা আরো কিছু সেকশন আলোচনা করব 56 থেকে 73 বি মেবি। আচ্ছা, 32 ধারা এমন একটি ধারা, আমরা সাধারণত জানি যে যিনি যা দেখেছেন, যা শুনেছেন, যা অনুভব করেছেন, তিনি সেটা আদালতে বলবেন, অর্থাৎ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। আমরা পরবর্তীতে দেখব এ ধরনের একটা লাইন, ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হবে, মানে যিনি দেখেছেন তিনিই মুখ দিয়ে সেটা আদালতে এসে বলবেন। একজনের কথা আরেকজন বললে হবে না, একজনের কথা অন্যজন বললে সেটা আদালত গ্রহণ করবে না। মানে শোনা কথা বললে হবে না, নিজে শুনেছেন নিজে এসে বলেন, সরাসরি বলেন। কিন্তু 32 ধারা এর ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? কারণ একজন ব্যক্তি কোনো কিছু বলে মারা গেলেন, আবার নিখোঁজ হয়ে গেলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তিনি বিদেশে চলে গেছেন, তাকে নিয়ে আসার আদালতে ব্যয় এবং সময় সাপেক্ষ। তাহলে কি করতে হবে? তার বক্তব্য কি আদালত অন্য কারো মাধ্যমে নিতে পারবেন? সেটাই 32 ধারায় বলা আছে। যে ব্যক্তি মৃত, মানে মৃত্যুবরণ করেছেন, নিখোঁজ ইত্যাদি হয়েছেন, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি, এখানেও দেখেন প্রাসঙ্গিক কথাটা উল্লেখ আছে। অপ্রাসঙ্গিক বিষয় নিলে আবার হবে না, প্রাসঙ্গিকই নিতে হবে, যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, অর্থাৎ রেলিভেন্ট হবে। কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন হু ইজ ডেড অর ক্যানট বি ফাউন্ড এটসেট্রা ইজ রেলিভেন্ট। তাহলে 32 ধারার এই যে 8টা বিষয় আছে, 8 প্রকার ব্যক্তি বা 8 প্রকার বিষয়বস্তু, এগুলো হচ্ছে প্রাসঙ্গিক, আদালত গ্রহণ করবেন যদিও একজনের বক্তব্য আরেকজন পেশ করবে। যেসব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না, মানে কল করা যায় না, ডাকা যায় না, তাদের বিবৃতি সেটা মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে। 8 প্রকার ব্যক্তি বা কোনো বিষয়ের ক্ষেত্রে এই নিচের 8 প্রকার। 32 ধারায় 8, 32কে 8 দিয়ে ভাগ যায়, তার মানে এভাবে মনে রাখতে পারবো আমরা। আসে 32 ধারা অনুসারে কত প্রকার ব্যক্তির মৌখিক বিবৃতি অন্য ব্যক্তি পেশ করতে পারবেন, অর্থাৎ প্রত্যক্ষ না হলেও হবে। এভাবে বলা হয়, মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন, যিনি মারা যাচ্ছেন, কেন মারা যাচ্ছেন, কে তাকে মারলো, কি ঘটনা ঘটেছে, এই বিষয়ে যদি মুমূর্ষু অবস্থায়, মৃতপ্রায় অবস্থায় সর্বশেষ তিনি যে বক্তব্যগুলো পেশ করেছেন, ইশারায়, লিখিতভাবে বা মৌখিকভাবে কাউকে বলে গেছেন, কারো কাছে পেশ করে গেছেন, আশেপাশে কেউ ছিল না, তিনি কথা রেকর্ড করে গেছেন বা লিখে রেখেছেন, এই জিনিসগুলোই হচ্ছে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যু ঘটে যাচ্ছে এই সময় কোনো বক্তব্য রেখে যাওয়া। তো এইটা যেহেতু তিনি মারা যাচ্ছেন, তিনি তো আর নিজে এসে সেটা বলতে পারবেন না, কারণ মৃত ব্যক্তিকে তো আর আদালতে নিয়ে আসা সম্ভব না, নিয়ে আসলেও তিনি কথা বলতে পারবেন না। এই কারণে তার পক্ষে এইটা আরেকজন পেশ করবেন। কে পেশ করবেন? যিনি এই মৃত্যুকালীন ঘোষণাটা প্রমাণ করতে চাচ্ছেন। তাহলে এখানে যদি বাদী পক্ষ প্রমাণ করতে চান, তাহলে বাদী পক্ষকেই মৃত্যুকালীন ঘোষণাটা প্রমাণ করতে হবে, যে এটা ওনার বক্তব্য। প্রথমে প্রমাণ করতে হবে যে তিনি মারা গেছেন, এক, এবং ডাইং ডিক্লারেশন যেভাবে হওয়া উচিত তারই এটা বক্তব্য, এটাও কিন্তু জেরার মাধ্যমে অপরপক্ষ খণ্ডন করার চেষ্টা করবেন। অর্থাৎ যিনি, একজন ব্যক্তি মারা গেছেন, তার আত্মীয় বা তার পক্ষে যিনি ডাইং ডিক্লারেশনটা আদালতে প্রতিষ্ঠা করতে চান, তিনি পেশ করবেন, এবং জেরার সুযোগ আছে এখানে, মানে এটা কনক্লুসিভ প্রুফ না। স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ সময় ও তারিখ, যেমন সবচেয়ে ভালো উদাহরণ হয়, আমরা অ্যাডভোকেট, আমাদের একটা কেস ডায়েরি থাকে, প্রতিদিনের ডায়েরি। আগামীকাল কয়টি মামলা আছে, আজকে কয়টি মামলা ছিল, নেক্সট কবে ডেট আছে এই মামলার, ডিটেলস আমরা লিখে রাখি। গত ডেট, কোন আদালতে মামলা আছে, মামলা নাম্বার কত, মামলার প্রকার কি, এবং নেক্সট ডেট কত, এবং কিসের জন্য আছে, অনেক তথ্য থাকে ডায়েরিতে। যারা কোর্টে যান নিশ্চয়ই এটা জানেন।
ইভেন আপনারা মানে ফর্ম ফিল আপের সময় পাঁচটা পাঁচটা, সিভিল পাঁচটা, ক্রিমিনাল পাঁচটা মামলার কিন্তু লিস্টও দিতে হবে। তো এই যে যে ডায়েরি থেকে আপনারা মামলার লিস্ট দিবেন, এই ডায়েরি আমরা কিন্তু স্বাভাবিক কাজকর্মের খাতা হিসাবে এটাকে আমরা 32-এ ইনক্লুড করতে পারবো। একটা দারুণ উদাহরণ। তারপরে কোনো ব্যবসায়ী তার যে খাতাপত্র আছে, লেনদেনের খাতা, তারপরে ক্রয় বিক্রয়ের খাতা, এখন তো অনেক সময় সফটওয়্যারে হয়, সবকিছু হিসাব নিকাশ সফটওয়্যার রাখেন, কয়টা স্টকে আছে, বিশেষ করে ওষুধের দোকানগুলো, তারপরে বিভিন্ন যে শু স্টল গুলো আছে অ্যাপেক্স সহ, বাটা, সবগুলাই কিন্তু অটোমেশন হয়ে গেছে। অর্থাৎ সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, সফটওয়্যারে টাইপ করাও লাগে না, জাস্ট স্ক্যান করে দেয়। প্রোডাক্টের যে একটা বারকোড আছে, স্ক্যানার দিয়ে স্ক্যান করে দিল, সব তথ্য চলে আসলো। জাস্ট যিনি ক্রয় করছেন তার মোবাইল নাম্বারটা হয়তো বা টাইপ করে প্রিন্ট করে চলে আসছে রিসিট, এবং সবকিছু সফটওয়্যারে অ্যাড হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানে অ্যাপেক্সের যেখানে যেখানে শোরুম আছে, একটা প্রোডাক্ট যদি বিক্রয় হয় সেটা সেন্ট্রালি কোম্পানির যে সার্ভার সেখানে জমা হবে। তার মানে পুরো বাংলাদেশে কোথায় কয়টা স্টক আছে, কয়টা সেল হচ্ছে, ইনস্ট্যান্ট তথ্য চলে যাচ্ছে। এটাও কিন্তু এই 32-এর 2 কাজ করবে। যিনি এই সফটওয়্যারটা মেনটেন করছে, যিনি একটা সেল করলেন, করার পরে মারা গেছেন, পরের দিন তার এই যে কাজকর্মের হিসাবটা প্রয়োজন হতে পারে 1 বছর পরে, 10 বছর পরেও প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে এটা 32-এর 2 অনুসারে প্রাসঙ্গিক হবে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। রিলেট করার চেষ্টা করতে হবে, বাস্তবে কি এটার প্রয়োগ, বিষয়টা কি এটা বোঝার চেষ্টা করতে হবে। বুঝতে না পারলে প্রশ্ন করবেন। আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হলে সেটা, এগুলো জাস্ট একটু মনে রাখবেন। প্রথম দুইটা বেশি কাজে লাগে। অধিকার, প্রথা, সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু হলে, বৈবাহিক দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে কোনো কিছু যদি হয়, মৃত ব্যক্তির উইলে বা পারিবারিক বিষয় হলে, তারপরে উইল বা 13 ধারায় বর্ণিত প্রথা বা কার্যের বিষয় হলে, কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিচার্য বিষয়ের সাথে মনোভাব ব্যক্ত করে, এই 8 প্রকারের বিষয় কিন্তু 32 ধারা অনুসারে প্রাসঙ্গিক। একজনেরটা আরেকজন নিয়ে গেলেও হবে। 33, কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। একটা মামলায় সাক্ষ্য প্রদান করা হয়েছে, অপর মামলায় এই সাক্ষ্যটা সার্টিফাইড কপি যদি উত্তোলন করে নিয়ে যায়, জমা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কাজে লাগবে। মিলন ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু কনফিউশন হচ্ছে। এই যে 32-এর এই যে আম, আর্থিক ও মালিকানাগত স্বার্থের পরিপন্থী হলে এই লাইনটা আমার একটু আসলে স্যার একটু কনফিউজ লাগছে স্যার। যে কেমন আর্থিক ও কনফিউশন বলেন। মালিকানাগত স্বার্থ, স্যার ওইটা ওই যে পরিপন্থীর জায়গায় যে আর্থিক ও মালিকানাগত স্বার্থের আম, বিষয় হলে মনে হয়, কিন্তু ওই যে পরিপন্থী বললি ওই জায়গাটায় আমার একটু মনে হচ্ছে যেন বিপরীত হয়ে যাচ্ছে নাকি। এখানে কি ভুল আছে এটা মনে হচ্ছে আপনার? না, ভুল নেই, ভুল নেই, বইতে আছে ঠিক আছে, কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে যেন আচ্ছা, এটা। বইয়েও কি পরিপন্থী আছে, না পরিপন্থী না, নাই? বইয়েও আপনার যা আছে বইতেও তাই আছে। হুম হুম। তা আপনার কেন মনে হচ্ছে যে পরিপন্থী দেওয়ার কারণে ভুল হয়ে আছে, স্যার বা স্যার কনফিউশন কোন জায়গায় হচ্ছে? আমাকে বোঝান স্যার যে ওইটা স্যার পরিপন্থী না হলে সঠিক হতো, এটা কেন মনে হচ্ছে সেটা বলেন। স্যার স্যার, তা আমি আমি এই যখন মাঝখানে আমি বইটা চেক করতে থাকি, আপনি বলেন। না, আপনার বইতে যা আপনার ওতেও ঠিক আছে স্যার, কিন্তু আমার কাছে হুম। মনে হচ্ছে যেন মনে হয় মানে অনেক আগে থেকেই মনে হয় যে এই লাইনটা যেন উল্টা হয়ে যায় এরকম মনে হয়। কেন মনে হয় সেটা ব্যাখ্যা দেন আপনি। এটা কেন স্যার মনে হলো? আমি মনে হওয়ার স্যার পিছনে তো যুক্তি থাকতে হবে। হ্যাঁ স্যার, অন্যগুলো যেরকম যে ডাইং ডিক্লারেশন দেয় তার পক্ষে যায়, আর ওইটা তো তার বিপক্ষে যাচ্ছে মনে হচ্ছে। হুম। বিপক্ষে গেলে অ্যাডমিশন দেখলেন না? অ্যাডমিশন পক্ষেও প্রমাণ করা যেতে পারে, বিপক্ষেও প্রমাণ জি। করা যেতে পারে। অ্যাডমিশন দুইভাবে আমরা দেখলাম না? জি পরিস্থিতি স্যার। বলে দিবে, হ্যাঁ, মামলার পরিস্থিতি হ্যাঁ বলে দিবে। আপনি এই জায়গায় পরিস্থিতির হিসাবে আপনার কাজে লাগবে বিষয়টা।
একটা কেস ল আমার মাথায় আসছিল, ওইটা আমি খোঁজার চেষ্টা করছি। এগুলো আপনার আগে কনফিউশন যদি থাকে, যদি টেক্সট করে দিয়ে হুম। রাখতেন, তাহলে ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য নিজেকে রেডি করতে পারতাম। হ্যাঁ, আচ্ছা স্যার, পরে অনেক কিছু, বললেও অনেক সমস্যা নেই। অনেক সময়। স্যার পরে বললেও সমস্যা নেই, এখন ইয়ে তো আমি অনেক আগে থেকে আচ্ছা, আমার এইটা নিয়ে এমনি মনে হয়, কিন্তু কিন্তু হলো কাউকে তো এভাবে হলো মানে শুনতে পারি না, এই জন্য আর কি। না সেটাই না, আপনি সেটা দিয়ে রাখলে আপনাকে আলাদা সময়েও সেটা বুঝিয়ে দেওয়া যেত। যাই হোক, একটু স্যার অপেক্ষা পরে করেন। শোনা যাবে, অসুবিধা নেই, আপনি ক্লাস রানিং করেন, আমি পরে দরকার হলে পরে সময় সুযোগ করে আপনি একটু তথ্যটা দেবেন এই আর কি। কত নম্বর পয়েন্ট যেন? 3 নম্বরটা তিন মনে হয় নম্বর সম্ভবত। পয়েন্ট বলছে, আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী যদি হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। সেই বিবৃতি যদি বিবৃতি দানকারীর আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয়, অথবা বিবৃতি যদি এমন হয় যে তা সত্য হলে তার বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মোকদ্দমা রুজু হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, তাহলে প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, বুঝেছি আমি। কি বললে আপনার কনফিউশন দূর হবে সেইটা আবার স্যার হ্যাঁ, আপনাকে ওই বুঝিয়ে দিচ্ছে। ওইটা ওই ওইটা যদি আমার মনে হচ্ছে যে ওইটা যদি আমার মানে এখন যে এখন ব্যাংক আপনার কি ডিপোজিশন মনে করবে হয়েছে? তার এ- পক্ষে। এক- আমি আমাকে বলতে দেন এবার। আপনাকে আমি জি যখন বই খুঁজছিলাম আপনাকে বলার সুযোগ দিয়েছি, আপনি বলেননি। এবার আমি বলি, জি আপনি শোনেন। জি এখানে আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী যদি হয়, ঠিক আছে, জি একজন ব্যক্তি জি বলছে যে এই সম্পত্তি তো আমার না, এই সম্পত্তি হচ্ছে আমার ভাইয়ের, কিন্তু আমি দখল করছি, জি তাহলে তার মালিকানাগত স্বার্থের পরিপন্থী বিষয় হলো না? এটা কিন্তু 3 নম্বরটা অ্যাডমিশন। হ্যাঁ, অ্যাডমিশনের বিষয় জি বলা আছে, অর্থাৎ যিনি হ্যাঁ এই বিবৃতিটা দিচ্ছেন তিনি নিজেকে দায়ী করছেন, মানে তার স্বার্থের পরিপন্থী হচ্ছে। এখন যদি হ্যাঁ বলি হ্যাঁ, যে এটা হ্যাঁ, এখন আমি যদি বলি মিলন ভাই, আহ, আহ, মনে করেন যে আমি যদি বলি মিলন ভাই আমার কাছ থেকে 1,000 টাকা পাবেন, মানে আমি নিজেকে ঋণী করছি 1,000 টাকা, তাহলে এইটা তো জি একটা স্বাভাবিক বিষয় হচ্ছে। এখন আমি যদি উল্টো বলি যে না, আমি মিলন ভাইয়ের কাছে 1,000 টাকা পাবো, তাহলে এটাই জি উল্টো মনে হবে। কারণ নিজের স্বার্থের পরিপন্থী বললেই তো মানুষ সেটা সহজে বিশ্বাস করবে। এখন মনে করেন যে বাদী যদি স্বীকার করে নেয়, অনেক মনে করেন উদাহরণস্বরূপ সেট অফ সিভিল স্যার বিষয়ে স্যার চলে যায়, বাদী স্যার আমি বাদী বুঝতে মামলা পেরেছি, করলো। আর স্যার একটু এবার বুঝতে ক্লিয়ার করি, পারছি। অন্যদেরও বলেন। বোঝা দরকার। মনে জি করেন বাদী মামলা করলো 10 লক্ষ টাকার দাবি করে, এখন বিবাদী এসে বলছে ঠিক আছে 10 লক্ষ টাকা পাবে বাদী, এটা প্রমাণ করার দরকার না, আমি মেনে নিচ্ছি। তার মানে বিবাদী এসে জি বলছে যে হ্যাঁ বাদী 10 লক্ষ টাকা পাবে, কারণ উল্টো বলছে আমিও তার কাছ থেকে 8 লক্ষ টাকা পাবো। তাহলে মাইনাস করে যে 2 লক্ষ টাকা পাই, সেটা যদি বাদী স্বীকার করে নেয় তাহলে আমি 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, মামলা শেষ। তাহলে জি বাদী 10 লক্ষ টাকার দাবি করছে, এইটা কিন্তু স্বার্থের পরিপন্থী না, স্বার্থের পক্ষে। তাই এটা যদি বিবাদী না মানে তাহলে বাদীকে কিন্তু 10 লক্ষ টাকা পাওয়ার বিষয়টা প্রমাণ করতে হবে, হবে কিনা? জি কিন্তু বিবাদী এসে বলছে হ্যাঁ বাদী আমার কাছ থেকে 10 লক্ষ টাকা পাবে, তার মানে বিবাদী নিজের স্বার্থের পরিপন্থী একটা স্টেটমেন্ট দিয়ে দিল। এ কথা বলার কারণে তাকে 10 লক্ষ টাকা বাদীকে দিতে হবে, হবে কিনা? জি এখন এই কথা বলে, এই কথা লিখিতভাবে বলার পরে লোকটা যদি মারা যায়, তার সন্তানেরা সেই টাকাটা দিতে বাধ্য কিনা? জি বাধ্য। এবার বুঝতে পারলেন? যে বুঝতে পারছি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, আচ্ছা, এই এই ধন্যবাদ। বিষয়টা আমার এই বিষয়টা আমার বহুদিন মাথার ভিতরে ঘুরপাক খায়, কিন্তু আমি আসলে আম, বিষয়টা ক্লিয়ার বহুদিন করতে আপনি পারি। আমার সাথে 5 মিনিট ডিসকাস করলেই তো হয়ে যায়। ডিটেলে আপনাকে বোঝাই দেবো, কেস ল সহ বোঝাই দেবো, সমস্যা নেই। এই বইটা জি যদি সম্ভব হয় সংগ্রহ করেন, এই বইটা কিন্তু অনেক চমৎকার বই। হ্যাঁ, অনেক কেস ল আছে। জি। তাহলে 33 ঠিক ধারা আছে, আমরা থ্যাংক ইউ। পড়ছিলাম, কোন থ্যাংক ইউ। কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। হ্যাঁ, মিলন ভাই হাত নামাই নেন। হ্যাঁ নামাই তো নিচ্ছি স্যার। এক একটা মামলায় একজন একটা বক্তব্য দিল, তো ওই মামলায় তো সেটা রেকর্ড হয়ে আছে, জুডিশিয়াল রেকর্ডে সেটা আছে, সাক্ষীর জেরা জবানবন্দির মধ্যে। তো এটা অন্য মামলায় প্রয়োজন হতে পারে। কিছুদিন আগে আমার আসামি
যৌতুকের মামলায় তার মোহরানা বাবদ যে 2 লক্ষ টাকা সেটা প্রদান করে দিয়েছে। এখন বাচ্চার খোরপোশের মামলা করেছে, করে সেখানেও আবার মোহরানা দাবি করেছে, মানে দুইটা মামলা যেহেতু একসাথে চলছিল, কিন্তু ওইটার সমন পায়নি। আমার আসামি ওইটার সমন পাওয়ার আগেই সিভিল মামলায় বিবাদী, তার মানে যৌতুকের মামলা করেছে মহিলা, আবার বাচ্চা এবং নিজের খোরপোশ মোহরানার মামলাও করেছে। ক্রিমিনাল মামলা, যৌতুকের মামলা আগে শেষ হয়ে গেছে, সেখানে সে সমুদয় টাকা বুঝিয়া পাইয়া মামলাটি প্রত্যাহার করিলাম, মানে টাকা পেয়েছে, মামলা প্রত্যাহার করে নিল, সিভিল মামলা এই ক্রিমিনাল মামলা যৌতুকের মামলা। কারণ এইটা তো আছে। এখন সিভিল মামলায় সে যদি স্বীকার না করে তাহলে আমি কি করতে পারবো? এটার সার্টিফাইড কপি নিয়ে যে সিভিল মামলায় দিয়ে দিলে এই যে 2 লক্ষ টাকার মোহরানা এটা মাফ হয়ে যাবে ইদতকালীন খরচ সহ। ঠিক আছে, এটাই 33-এ বলছে। বাকিটা পড়ে নেবেন, বুঝতে পারবেন। 34, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ড। এখানে ডিজিটাল রেকর্ডটা 22 সালে অ্যাড করা হয়েছে, যখন প্রাসঙ্গিক। ইংলিশটা জেনে রাখতে হবে, এন্ট্রিজ ইন বুকস অফ অ্যাকাউন্ট অর ডিজিটাল রেকর্ড হোয়েন রেলিভেন্ট। যখন এ বিষয়ে অনুসন্ধান বা আদালতের কর্তব্য তা প্রাসঙ্গিক হবে, শুধুমাত্র এমন লিপিবদ্ধ বা রেকর্ডের উপর ভিত্তি করে কাউকে দায়ী করা যাবে না। তার মানে এটা কনক্লুসিভ প্রুফ না। কেউ হিসাবের খাতায় লিখে রাখছে, সেটা প্রাসঙ্গিক, সেটা ব্যবহার করা যাবে যে হ্যাঁ, এখানে 32 ধারা তো কিন্তু হিসাবের খাতা ছিল, 32 ধারার যে হিসাবের খাতা সেটা কিন্তু একজনের খাতা আরেকজন দিবে, কারণ যে লিখেছিল সেই খাতায় সেই ব্যক্তি মারা গেছে। মনে করেন একজন অ্যাডভোকেট সিনিয়র, তিনি মারা গেছেন কিন্তু তার ডায়েরি থেকে গেছে, ওই ডায়েরিতে হয়তো বা কিছু বিষয় পরবর্তীতে তার মৃত্যুর পরে আদালতে উপস্থাপন হতে পারে। আর 34 হচ্ছে না, যার হিসাবের খাতা তাকেই সেটা প্লেস করতে হবে, তিনি বেঁচে আছেন। 35, সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ড যখন প্রাসঙ্গিক। জাস্ট এই লাইনগুলো, এই হেডিং গুলো পড়লে এবং ইংলিশটা পড়লে আপনারা বুঝতে পারবেন। মনে রাখার বিষয় এটা। এখানে আসতে পারে ইংরেজিতে, রেলিভেন্সি অফ এন্ট্রি ইন পাবলিক রেকর্ড অর ডিজিটাল রেকর্ড মেড ইন পারফরমেন্স অফ ডিউটি। সাক্ষ্য আইনের কত ধারা মূলে বা বলে বা কত ধারার বিধান অনুসারে প্রাসঙ্গিক? আপনাকে অপশনে থাকবে 34, 35, 36, 37, এরকম 4টা অপশন। উত্তর হবে 35। আমি এবার, মানে আজকে এটা আমার মাথায় আসছে, আমি যে সাজেশন তৈরি করেছি আপনাদের, তো একটা চমৎকার আইডিয়া আসছে মাথায়, যে আমি সাজেশনটা খুবই ইউনিক করব বাংলাদেশে, বা আমি কোথাও এটা দেখিনি। আজকে আমার মাথায় আসছে যে আমি কিভাবে করলে আমার সর্বাত্মক সাপোর্ট দিতে পারবো স্টুডেন্টদের জন্য। তো আপনাদের জন্য এরকম সাজেশন আসবে প্রশ্নর ধরন ভিত্তিক, যেমন ধারা ভিত্তিক সাজেশন। তো এরকম প্রশ্ন, কত ধারা এটি আছে, এই ধরনের কিন্তু সব ধারা থেকে আসে না এরকম। বিগত সালের প্রশ্ন এবং দু একটা যুক্ত করে আমি প্রশ্ন দিব, এমসিকিউ প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আসতে পারে আর কোন কোন ধারা থেকে, এইভাবে। তার মানে প্রশ্ন স্যাম্পল থাকবে এবং এই টাইপের প্রশ্ন কোন কোন ধারা থেকে আসবে, এইভাবে আমি ক্যাটাগরি করছি। যেমন রিটেন যে ক্যাটাগরি করেছি, আহ, এই ধরনের প্রশ্ন আসতে পারে, তেমন আমি এমসিকিউ ক্যাটাগরি করছি। ক্যাটাগরি অনুসারে যদি আমি সাজেশন দিই আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, আমি সেটা আশা করছি। এটা রেডি হলে আপনাদেরকে সেটা দিয়ে দেবো। কিন্তু আমি মানে সাজেশনটাকে এইভাবে আমাকে এখন কনভার্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলে আপনাদের খুব হেল্পফুল হবে। 36, মানচিত্র, চার্ট, নকশা, ডিজিটাল রেকর্ডে প্রদর্শিত বিবৃতির প্রাসঙ্গিকতা। তাহলে একটা মানচিত্রে কোনো কিছু যদি থাকে, মনে করেন একটা মামলা হলো, বাদী এসে বলছে যে স্যার এটা তো ভুল আদালতে মামলা হয়েছে, কারণ এটা দুর্গাপুর থানার অন্তর্গত না, এটা পুঠিয়া থানার অন্তর্গত হবে। হয়তোবা দুইটা জিনিস, দুর্গাপুর এবং পুঠিয়া দুইটা থানার মাঝামাঝি বর্ডার জায়গায় হতে পারে। আহ, যে মৌজা, দুইটা মৌজার মাঝামাঝি হতে পারে, এক মৌজা পুঠিয়ায় আরেকটা মৌজা হয়তো বা দুর্গাপুরে, দুইটা থানায়। আমাদের রাজশাহীর দুইটা থানার নাম বললাম, তো আপনাদের এলাকাতেও হতে পারে, এরকম কনফিউশন হতে পারে। তো এখানে তখন একটা যদি মানচিত্র এনে দেওয়া যায়, তাহলে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, এটা কোনটার মধ্যে। অবশ্যই এখানে মৌজা ম্যাপ দিয়ে দিলেও সেটা বোঝা যাবে। 38, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। তাহলে আদালতে কোনো যে আইন আছে সেইটা তো আদালত নিবেই, অবশ্যই সেটা প্রাসঙ্গিক হবে। আইন নিয়ে কথা বলে প্রাসঙ্গিক হবে না? অবশ্যই হবে। কোনো দেশের আইন বিষয়ে আদালতকে কোনো অভিমতে উপনীত হতে হলে ওই দেশের সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রিত ও প্রকাশিত আইন পুস্তকে ওই বিষয়ে বিবৃতি ও আদালতের নজির প্রাসঙ্গিক। মানে যে আইনটা, যেটাকে আমরা গেজেট বলি, যে দেশের আইন সেই দেশের সরকারি গেজেট হতে হবে, তাহলে সেটা আদালত সহজেই
প্রাসঙ্গিক হিসাবে ধরে নেবেন, মানে মেনে নেবেন, এবং সেগুলো প্রমাণের প্রয়োজন হবে না। আমরা পরবর্তীতে একটা ধারায় যে দেখবো যে কোনগুলো প্রমাণের প্রয়োজন হয় না। আর ভিন্ন আদালতের হলে ভিন্ন আদালতের, মানে ভিন্ন দেশের যদি হয় তাহলে ওই দেশের সরকারি মুদ্রণের মাধ্যমে যদি আসে সরকারি প্রকাশনা থেকে, তার মানে সেই দেশের গেজেট। 39, বিবৃতি যখন কোনো দীর্ঘ কথোপকথন, দলিল, গ্রন্থ, পত্র, কাগজাদি, ডিজিটাল রেকর্ডের অংশবিশেষ, তখন মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় অংশ প্রাসঙ্গিক হবে, মানে পুরোটা নাও হতে পারে। যেমন আমরা কোনো মামলার যদি কেস রেফারেন্স দিই, দেখবেন একটা মামলার রায় কিন্তু 20 পেজ, 30 পেজ, 50 পেজ, 100 পেজ, 200 পেজ, 500 পেজ, 1000 পেজও হতে পারে মামলার কন্টেন্ট অনুসারে। তো আমরা যেমন আজকে একটা মামলায়, হিয়ারিং এ একজন আইনজীবী হিয়ারিং করছেন আমার মামলায়। তো উনি বেল হিয়ারিং এর সময় 420 এবং 406 ধারা মামলা, তো উনি দাবি করছেন এটা 406 হবে না, শুধু 420। কারণ 406 কে যদি উনি এটা বাইপাস করতে পারেন তাহলে জামিন মঞ্জুর হয়ে যাবে, কারণ 420 জামিনযোগ্য ধারা। তো উনি দুইটা কেস রেফারেন্স বললেন। তো আমি সেটার বিপরীতে সেটাকে খণ্ডন করার চেষ্টা করলাম, এবং আমি একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলতে গেলাম, আমার পক্ষে রায় চলে আসলো, মানে জামিন নামঞ্জুর হয়ে গেল। তো এখানে উনি পুরো রায়টা পড়লেন না, ওই দুই একটা লাইন বললেন যতটুকু রেলিভেন্ট, মামলার জন্য প্রযোজ্য, জামিন পাওয়ার জন্য যতটুকু আদালতকে বলা বোঝানো দরকার, জাস্ট উনি দুই দুই একটা সেন্টেন্স বললেন, পুরো রায়টা বললেন না, সেটা বলা হচ্ছে। 40, দ্বিতীয় দফায় মোকদ্দমায় বিচারে প্রতিবন্ধকতার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। আমরা সিআরপিসির 403-এ এবং সিপিসির 11 ধারায় রেস জুডিকাটা বা দোষী সম্পর্কে বা ডাবল জিওপার্ডি সম্পর্কে জানি। তো একটা মামলা হয়েছে, ওই বিষয়ে যদি আরেকটা মামলা কেউ করতে যায়, তো আদালতকে বলতে পারবো ইওর অনার এই বিষয়ে তো একটা মামলা হয়ে হয়ে সমাধান হয়ে গেছে, অলরেডি রায় আছে এই বিষয়ে, আবার কেন এই মামলা? তো এটা বলার জন্য আমার সবচেয়ে সহজ উপায় কি, ওই আগের মামলার রায়ের, ডিক্রির বা আদেশের যে সার্টিফাইড কপি সেটা নতুন মামলায় দাখিল করে দেওয়া, তাহলে মামলা শেষ হয়ে যাবে। এটাকে জাজমেন্ট ইন পার্সোনাম, চুক্তি ট্রট জাতীয় মোকদ্দমায় রায়, ডিক্রি, আদেশ দ্বারা শুধুমাত্র পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণ বাধ্য হবেন। যদি জাজমেন্ট ইন পার্সোনাম হয় 40-এ, জাজমেন্ট ইন রেম আছে 41-এ, যেটা সর্বজনীন রায়, বিশ্বের সকলে বাধ্য হবে। জাজমেন্ট ইন রেম হচ্ছে, মনে করেন যে আমি একটা সম্পত্তি ঘোষণামূলক ডিক্রি চাইলাম এবং বললাম এই সম্পত্তি আমার, এবং পার্মানেন্ট একটা ইনজাংশন চেয়ে নিলাম যেন পৃথিবীর কেউ এই সম্পত্তির বিষয়ে আমার শান্তিপূর্ণ দখলে হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এটা পৃথিবীর সবার জন্য বাধ্য হয়ে গেল। আর পার্সোনাল, মানে জাজমেন্ট ইন পার্সোনাম হচ্ছে নির্দিষ্ট পক্ষদের মধ্যে, মনে করেন একজন আরেকজনের সাথে একটা চুক্তি করলো, চুক্তির দুইটা বা তিনটা পক্ষ থাকলো, এই দুইটা পক্ষদের মধ্যেই সেটা, যদি চুক্তি প্রবলের মামলা হয় 12 ধারায় এসআর অ্যাক্টের, তাহলে জাস্ট ওই পক্ষগুলোর মধ্যেই সেটা কার্যকর হবে, অন্যদের জন্য সেটা বাধ্য নয়। মনে করেন যে আসিফ আকবর এখন বাংলাদেশের একজন ভালো শিল্পী, তার গান শোনার জন্য কনসার্ট তৈরি করা হচ্ছে, কনসার্টের আয়োজন হয়েছে, তো তার সাথে একটা চুক্তি করা হলো। কে চুক্তি করলো? যারা কনসার্টের আয়োজন করছে, আয়োজনকারী পক্ষ এবং আসিফ আকবর, তার মধ্যে একটা চুক্তি হচ্ছে। এখন জেমসের সাথে কি এই কোনো চুক্তির কানেকশন আছে? কারণ এখানে জেমসকে তো গানে আনা হচ্ছে না, আসিফ আকবরকে আনা হচ্ছে। তাহলে এখানে জেমসের কোনো কানেকশন নাই, তার মানে তাদের মধ্যে যদি ঝামেলা হয়, মামলা হয়, তাহলে এটা জাজমেন্ট ইন পার্সোনাম হবে। এখানে জেমস বা অন্য শিল্পী বা সাধারণ জনগণের এখানে কিছু যায় আসে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 41-এ প্রবেট ইত্যাদি এখতিয়ারের ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা। প্রবেট হলো উইল বলবৎকরণের মোকদ্দমা। মুসলমানরা উইল করতে আসলে আমি নিষেধ করি, হিন্দুদের মধ্যে উইল বেশি চলে। কারণ উইল করলে, এই উইল প্রবেট করতে হলে আবার একটা হিউজ অ্যামাউন্ট কোর্ট ফি দিতে হয় আদালতে। তো সেটার জন্য কেউ যদি উইল করতে আসে, আমি বলি যে উইল না করে, যদি আপনার এতই ভালোবাসা ভিতরে তৈরি হয়ে গেছে, তাকে দান করে দেন। যাকে দিতে চাচ্ছেন, সন্তান হোক, স্ত্রী হোক, যাই হোক, তাকে আপনি দান করে দেন সম্পত্তি। দান করে দেওয়ার পর একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেন, যে আমি যতদিন বেঁচে থাকবো এই সম্পত্তির আমি দেখভাল আমি করব। আমি মারা যাওয়ার পরে পাওয়ার অফ অ্যাটর্নি কি হয়ে যাবে?
এমনিতেই বাতিল হয়ে যাবে, তখন ওই যে সম্পত্তিটা দান করা হয়ে গেছে তখন সেটা কার্যকর হবে। জাস্ট উইলের মতোই কাজ করবে, মাঝখান থেকে আদালতে কোনো মামলা করার দরকার হবে না। 43, 40 থেকে 42 এ বর্ণিত রায় প্রভৃতি ব্যতীত অন্যান্য রায়, মানে এই যে একটু আগে যেগুলো পড়লাম দুই ধরনের জাজমেন্ট ইত্যাদি তখন প্রাসঙ্গিক হবে। বিচার্য বিষয় না হলে, অত্র আইনের বিধান মতে প্রাসঙ্গিক না হলে তা প্রাসঙ্গিক নয়। তবে বিচার্য বিষয় হলে তা প্রাসঙ্গিক হবে। যেমন আমরা 8, 11, 13 বা 54 ধারা অনুসারে যেগুলো পড়লাম সেগুলো। তার মানে জাজমেন্টের কথা বলা হচ্ছে, এমন একটা জাজমেন্ট সেইটা বিচার্য বিষয়ের সাথে যদি কানেকশন না হয় তাহলে প্রাসঙ্গিক হবে না। কিসের ক্ষেত্রে? ওই যে দোবারা দোষের ক্ষেত্রে। মনে করেন যে একটা সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, সেটা রায় হয়ে গেছে, তো ওই সম্পত্তি নিয়ে মামলা না হয়ে আরেক সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, কিন্তু পক্ষ একই, এ এবং বি এর মধ্যে মামলা হচ্ছে ভিন্ন সম্পত্তি নিয়ে। আগে একটা মামলা ছিল এক সম্পত্তি, এবার আরেকটা মামলা হচ্ছে আরেক সম্পত্তি নিয়ে। এখন তো এখানে রেজ জুডিকারা দাবি করা যাবে না, কারণ সম্পত্তি ভিন্ন। এখন কেউ যদি আগের রায়ের কপি এনে দেয়, সেটা কি প্রাসঙ্গিক হবে? হবে না, কারণ সম্পত্তির তফসিল ভিন্ন এই কারণে। আবার ক্রিমিনাল মামলায় একজন ব্যক্তি যৌতুকের জন্য তার কি হচ্ছে, বিচার হচ্ছে। এখন তার অন্য একটা মামলায় চুরির রায় আছে, চুরির না রায় নিয়ে এসে এই যৌতুকের মামলায় দিয়ে কি কোনো কাজ হবে? কারণ প্রাসঙ্গিক, এটাও যদি চুরি মামলা হতো তাহলে বলা যেত যে এর পেশাগত চোর, একে একটু বেশি সাজা দেন ইওর অনার। এর আগেও চুরির মামলায় তার কি হয়েছে, সাজা হয়েছে। তো চুরির মামলায় সে সাজা ভোগ করেছে, এখন যৌতুকের মামলা চলছে, চুরির মামলার সার্টিফাইড কপি বা রায়ের কপি এসে যৌতুকের মামলায় দিয়ে তো কাজ হবে না, কারণ দুইটা তো অপরাধ ভিন্ন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 43 ধারা সেটাই বলছে, যদি কানেকশন না থাকে, ম্যাচ না করে, তাহলে হবে না। 45, বিশারদের অভিমত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, প্রশ্ন আসে সেকশনকে টার্গেট করে, যে সাক্ষ্য আইনের কত ধারায় বিশেষজ্ঞের অভিমত বা মতামত, বিশেষজ্ঞ বিশারদ একই কথা, ইংরেজি হচ্ছে অপিনিয়ন অফ এক্সপার্টস বা এক্সপার্ট ওপিনিয়ন, যেটাকে বলা হয় থার্ড পার্টি ওপিনিয়ন বা তৃতীয় পক্ষের মতামত। এটা প্রাসঙ্গিক হবে কোন ক্ষেত্রে? বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের ছাপ, ফরেনসিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড ইত্যাদি বিষয়ে অভিমত গ্রহণ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। মাদক মামলায় যখন কোন আসামিকে ধরা হয়, হিরোইন, ইয়াবা এগুলো, তখন দেখবেন সবসময় আয়ও একটা মেডিকেল কেমিক্যাল রিপোর্ট নিয়ে উপস্থিত হন। কেন কেমিক্যাল রিপোর্ট? একটা পাউডার দেখলাম, দেখে দেখে মনে হলো যে এটা হিরোইন সদৃশ, তাহলে আসলে সেটা হিরোইন কি না, অ্যাকচুয়ালি সেটা মাদক দ্রব্য কিনা, এটা তো কেমিক্যাল টেস্ট না করলে জানা যাবে না। এই কারণে কেমিক্যাল যিনি টেস্ট করবেন তিনি একটা কি দিবেন, সার্টিফিকেট দিবেন, রাসায়নিক পরীক্ষার সার্টিফিকেট বা সনদ। সেখানে যেটা উল্লেখ করা থাকবে সেটাকে বলা হচ্ছে বিশারদের অভিমত বা কেমিক্যাল রিপোর্ট বা এক্সপার্ট ওপিনিয়ন। সেখানে যদি বলা হ্যাঁ যে স্যাম্পলটা পাঠানো হয়েছে, দেখবেন মামলা করার সময় স্যাম্পল মানে পাওয়া গেছে 100 গ্রাম, হয়তো বা 1 গ্রাম বা 2 গ্রাম আলাদা করে নমুনা পাঠানো হয়েছে, আর বাকিগুলো জব্দ করা হয়েছে। এভাবে দেখবেন মামলার আর্জিতে লেখা থাকে। আর্জি বলছি, সিভিল মামলা বেশি করে আর্জি চলে আসছে, এফআইআর লেখা থাকে বা এজাহারে লেখা থাকে। 45, ফিজিক্যাল ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশারদদের অভিমত। এইটা 45, এটা 22 সালে অ্যাড হয়েছে। একই বিষয় পড়লে বুঝতে পারবেন, কঠিন কিছু না। এগুলো জাস্ট মনে রাখতে হবে কত ধারে কি আছে, আপনার ভেতরে যাওয়ার সুযোগ নাই, কারণ ভেতরে বোঝার তেমন কিছু নাই। কত ধারে কি আছে এটা জাস্ট বুঝতে হবে এমসিকিউ এর জন্য। হস্তলিপি সম্পর্কে অভিমত, মানে হাতের লেখা, এই হাতের লেখাটা মিস্টার অমুকের কিনা, এই অমুকটা কে হতে পারে, এই অমুকটা বাদী হতে পারে, এই অমুকটা আসামি হতে পারে, এই অমুকটা একজন সাক্ষী হতে পারে। জাস্ট এটার জন্য যিনি হ্যান্ডরাইটিং এক্সপার্ট তিনি যদি বলেন হ্যাঁ ওনার, তাহলে হবে, যদি বলে না তাহলে হবে না। 47, ডিজিটাল সিগনেচার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। ডিজিটাল সিগনেচার হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিবেন হচ্ছে হাতের লেখা বা হস্তলেখা সম্পর্কিত।
কিন্তু সেটা যদি ডিজিটাল কোনো সিগনেচার হয়, তাহলে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট প্রদানকারী যে অথরিটি আছে, এটা সার্টিফাইড অথরিটি, তিনি বলবেন যে হ্যাঁ এই সিগনেচারটা সঠিক আছে কিনা। 48, অধিকার বা সাধারণ প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। যাদের জানা সম্ভব কোনো কিছু, তারা যদি বলে হ্যাঁ যে হ্যাঁ এটা আমরা জানি, তাহলে এটা আদালত মেনে নেবেন। আর যাদের জানা সম্ভব না, তিনি এসে বললে মেনে নেবেন না। মনে করেন একটা ছেলে আর একটা মেয়ে গোপনে বিয়ে করেছে দুই পরিবারের না জানিয়ে। তারা এক জায়গায় বসবাস করছে। এখন যেখানে বসবাস করছে ওই বাড়ির মালিক কে হয়তোবা কি দিয়েছে, একটা কাবিননামা দিয়েছে, যেটা কাবিননামা আমাদের দিয়ে সেখানে বসবাস করছে। এখন ওই বাড়ির মালিক যদি এসে সাক্ষী দেয় যে হ্যাঁ এরা আমার বাসায় 2 মাস বা 3 মাস বা 2 বছর বসবাস করছে স্বামী স্ত্রী হিসেবে, তার বক্তব্যটা প্রাসঙ্গিক হবে। কিন্তু রাজশাহীতে দুইজন বসবাস করছে, ঢাকা থেকে একজন এসে যদি বলে যে হ্যাঁ এরা এই রাজশাহীর এই বাড়িতে বসবাস করে, কারণ তার যদি জানা সম্ভব না, তার বক্তব্যটা আদালত নিবে না। কানেকশন দেখাতে হবে যে সে কিভাবে জানে সেটাই। তাহলে এখানে বিয়েটা যেহেতু অধিকার, অধিকার নিয়ে একটা উদাহরণ দিলাম। 49, প্রচলিত রীতিনীতি প্রভৃতি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। প্রতিষ্ঠান বা পরিবারের প্রচলিত রীতিনীতি ও অভিমত ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ও পরিচালনা, এই বিষয়গুলো যিনি জানেন তিনি যদি সেই বক্তব্যটা পেশ করেন। মনে করেন যে একটা এলাকায় নামাজ শেষে মোনাজাত করার নিয়ম আছে, আরেকটা এলাকায় মোনাজাত করার নিয়ম নাই। তো ইমাম সাহেব বলছেন যে হ্যাঁ আমার এলাকায় মোনাজাত করার নিয়ম নাই, তো ইমাম সাহেবের বক্তব্য সবচেয়ে বেশি গুরুত্ব দিবে অন্য একটা সাধারণ মুসলিমের থেকে। বা ওই এলাকায় হিন্দু বসবাস করে, মুসলমানদের ধর্মীয় বিষয়ে কোনো ইস্যু হয়েছে, সেটা নিয়ে হয়তো বা মামলা হয়েছে। এখন সেখানে যদি একজন হিন্দু ব্যক্তির সাক্ষী নেওয়া হয়, সে তো মুসলমান ধর্ম সম্পর্কে নাও জানতে পারে, তাহলে তারটা প্রাসঙ্গিক হবে না। যার জানা মানে জানাটা স্বাভাবিক, সে এসে যদি বলে তাহলে সেটা প্রাসঙ্গিক। এই সেন্সটা যদি আপনার মাথায় থাকে, তাহলে এগুলো খুব সহজেই বুঝতে পারবেন। পড়বেন, পড়ার পরে বুঝতে না পারলে মেসেজ করে দিবেন, প্রয়োজনে আলাদা আমি অডিও কলে বুঝিয়ে দেব। 50, আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। একজন আরেকজন আত্মীয় কিনা, এটা পরিবারের সদস্য বা আত্মীয়দের লোকজন বলতে পারবে। এবং তাদের আচরণ কেমন, স্বামী স্ত্রী হলে এক ধরনের আচরণ করবে, ভাই বোন হলে এক ধরনের আচরণ করবে। তো তাদের চলাফেরা দেখলেই বোঝা যাবে যে তারা কি। 51, মতামতের কারণ বা হেতু বা গ্রাউন্ডস যখন প্রাসঙ্গিক। কোনো জীবিত ব্যক্তির মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেক্ষেত্রে ওই মতামত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলো প্রাসঙ্গিক হবে। উদাহরণ, বিশারদের পরীক্ষা নিরীক্ষার বিবরণও প্রাসঙ্গিক। একজন বিশারদ বা এক্সপার্ট, মনে করেন ডাক্তার, তিনি এমসি বা মেডিকেল রিপোর্ট দিয়েছেন বা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন। তো রিপোর্টে শেষ একটা মন্তব্য করবে। তো মন্তব্য যদি প্রাসঙ্গিক হয়, তাহলে মন্তব্য কিসের ভিত্তিতে করছে, তার তো বর্ণনা আছে। তার মানে কিছু বিশ্লেষণ আছে, বিশ্লেষণের উপরে তিনি কি দিচ্ছেন, ডিসিশন দিচ্ছেন। তো ডিসিশন যদি প্রাসঙ্গিক হয়, ওই যে বিশ্লেষণের জন্য যে উনি ন্যারেশন দিচ্ছেন, যে বিবৃতি দিচ্ছেন, যে বর্ণনাগুলো দিচ্ছেন, যুক্তিগুলো দিচ্ছেন, গ্রাউন্ডস গুলো দিচ্ছেন, সবগুলোই কি প্রাসঙ্গিক হবে, অর্থাৎ এমসির প্রতিটা লাইনই প্রাসঙ্গিক হবে। 52, দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এটা বাস্তবে খুব কাজে লাগে। ইন সিভিল কেসেস, ক্যারেক্টার টু প্রুভ কন্ডাক্ট ইমপিউটেড ইরিলিভেন্ট, এটা অপ্রাসঙ্গিক, এটা প্রাসঙ্গিক নয়। চরিত্র যদি বিচার্য বিষয় না হয়, মানে কারো চরিত্র নিয়ে কথা হচ্ছে, তখন এ 52 ধারা কাজ করবে না। কিন্তু চরিত্র যদি বিচার্য বিষয় না হয়, তবে পক্ষদ্বয়ের চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়ানি মোকদ্দমা অপ্রাসঙ্গিক। দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় পক্ষগণ নয়, বরং পক্ষগণের মধ্যে বিবদমান বিষয়। কারোর সম্পত্তি নিয়ে মামলা চলছে, কোনো চুক্তি হয়েছে সেই চুক্তিভঙ্গ নিয়ে মামলা চলছে, এগুলো একজন আরেকজনের স্বামী বা স্ত্রী কিনা এটা নিয়ে মামলা চলছে, মোহরানা দিয়েছে কিনা,
নিয়মিত খোরপোশ দেয় কিনা, এগুলো নিয়ে মামলা চলছে। আচ্ছা, বিরতি শুরু হয়ে যাবে। আপনাদের জন্য সবার প্রশ্ন, যে চরিত্র যদি বিচার্য বিষয় না হয়, এখন চরিত্র বিচার্য বিষয় কখন হয়? আপনাদের জন্য উদাহরণ আপনারা তৈরি করবেন মনে মনে, ভেবে রাখবেন, চিন্তা করে রাখবেন। বিরতির পরে দেখা হবে। প্রশ্ন হচ্ছে, চরিত্র কখন বিচার্য বিষয় হতে পারে? উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে। তো 10 মিনিটের বিরতিতে চলে যাই, বিরতির পরে প্রশ্ন উত্তর চাই। আচ্ছা, আশা করি সবকিছু ঠিক আছে। যেটা আলোচনা করছিলাম 52 ধারায়, যে চরিত্র যদি বিচার্য বিষয় না হয় তাহলে চরিত্র নিয়ে সিভিল মামলায় কথা বলা যাবে না। আপনাদের জন্য প্রশ্ন ছিল যে চরিত্র কখন বিচার্য বিষয় হয়, উদাহরণ সব বুঝিয়ে দেন। কোন মামলায় চরিত্রই বিচার্য বিষয় হয়? কে বলবেন? ফারুক হোসেন বলেন। চরিত্র কখন বিচার্য বিষয় হয়? বাস্তবে দেখছেন এরকম এই ধরনের মামলা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফারুক ভাই বলেন। আমার যতটুকু মনে হয় যেটা যদি এমন হতে পারে যে ধর্ষণের চেষ্টায় যে মামলা বা ধর্ষণের চেষ্টায় যে মামলা, আসামি পক্ষ প্রুভ করতে পারে, চেষ্টা করবে যে মহিলা চরিত্র খারাপ, সে এইভাবে হয়রানি করার উদ্দেশ্যে সে মামলা করছে, এখানে চরিত্রটা ফ্যাক্ট হতে পারে, হুম, বা মানহানির ক্ষেত্রেও এখানে হতে পারে। আচ্ছা, আর আর কি আসছে আহ মামলা? এটাই আমার ফৌজদারির ক্ষেত্রে তো এটাই মনে হচ্ছে আমার কাছে। আর সিভিলের ক্ষেত্রে, যেহেতু এখানে সিভিলের কথা সিভিলে, বলা হয়েছে। হ্যাঁ, দেওয়ানি ক্ষেত্রে চরিত্র বলছে, দেওয়ানি মামলার ক্ষেত্রে 55-তে বলছে ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্র প্রাসঙ্গিক হবে, আর এমনি মামলা ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক। এখানে আপনার হলো আমার প্রশ্ন 52। আমার প্রশ্ন ছিল, এমন একটা সিভিল মামলার চরিত্র, উদাহরণ দেন যেখানে চরিত্র বিচার্য বিষয়, চরিত্র নিয়ে কথা হবে। জি 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 তখন তো আর জি, 52 ধারা কাজ ওটাই। করবে না। না না না, ওটাই এ- বলছি আমি যে ওটা ওটা নলেজে আসছে না। মাথায় আসছে, মাথায় আসছে না ভাবে। আচ্ছা, অন্য কারো নলেজে আসছে। আচ্ছা, একটু ভাবতে হবে। আপনারা ভাবলে ভাবনার জায়গাটা তৈরি হবে। মনে করেন, জি, কেউ যদি তালাক দিতে চায়, আর অপরপক্ষ ও, অপরপক্ষ কি করলো, তালাক দিয়েছে কিন্তু একজন অ্যাকসেপ্ট করছে না তালাক। স্বামী জি স্ত্রীকে, জি স্ত্রী বা স্বামীকে একতরফা তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে, 3 মাস জি অপেক্ষা করতে হবে। এখন জি অপরপক্ষ যদি বিবাহ দাম্পত্য জীবন পুনরুদ্ধারে মামলা করে, যে আমার হুম বিবাহিক সম্পর্ক আমি ফিরে চাই, এবং হুম, বাদী যদি পরে বলে যে না, এর চরিত্র খারাপ, তাই আমি একে আমার স্ত্রী রাখবো না, বা জি জি বাদী জি, যদি বাদী যদি নারী হয়, সে বলতে পারে যে এই ব্যক্তির চরিত্র খারাপ, তাই আমি এনাকে চরিত্র খারাপ, স্বামী রাখবো না। হ্যাঁ, তাহলে এটা তালাক, ডিক্লারেশন হতে পারে। হ্যাঁ তালাক না, এখানে পারিবারিক মামলায় আছে। হ্যাঁ, তো এখানে তালাকের একটা গ্রাউন্ড হিসাবে চরিত্রটা আসতে পারে অপরপক্ষের। চরিত্র প্রসঙ্গটা আসতে পারে। জি, আচ্ছা, শহীদ ভাই বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই ক্ষেত্রে তো মানে সিভিলের ক্ষেত্রে একটা খারাপ মানুষ যদিও বলি, ব্যাড ক্যারেক্টার, তার তো জমির অধিকার, এই অধিকার গুলা তো তার থাকে। তো এটা কি চরিত্র হিসাবে, মানে তার অধিকার গুলাকে কি চরিত্র হিসাবে কাউন্ট করা যায়? না, না, এখানে জমি জমার জমি জমি জমার মামলায় চরিত্র আসার ইয়া নাই, আসবে ওই আপনার কারণ নাই, না। কারণ বক্তব্য দেওয়ানি এখানে না। মোকদ্দমা বিচার্য বিষয় পক্ষদ্বয় নয়, শর্ত, বরং পক্ষগণের মধ্যে বিবদমান বিষয়। তো বিবদমান বিষয় জমি নিয়ে হতে পারে। তাহলে আমার জি জি, জমি নিয়ে এ জমির মালিক কে, এ না বি, রহিম না করিম, আর রহিমের চরিত্র হুম, কেমন, এটা তো সম্পত্তির মালিকানার সাথে, সম্পর্ক না, দখলের সাথে কানেকশন থাকে এটাই না। আসবে। এখানে চরিত্র বলতে আসবে। কিন্তু এখানে নৈতিক চরিত্রের কথা বলা হচ্ছে। এখানে এখানে মনে করেন যে যেটা আমরা বোঝাই, যে ক্যারেক্টার খারাপ, এটা বলতে আমরা কি বোঝাই? আচার আচরণ খারাপ। আর এটার হুম, মূল যে আহ, মানে মানদণ্ড, সেটা হচ্ছে আমরা আহ, স্বামী স্ত্রী ছাড়া অন্যের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা, এটাকে খারাপ চরিত্রের 1 নম্বর আমরা কি তৈরি করে, মানদণ্ড তৈরি করে, তাই না? জি জি। হুম,
না, আমি বলতে চাচ্ছিলাম যে প্রেক্ষাপটটা এটা যে অনেকে আছে যে প্রতারক বা প্রতারক বলা হয় বা চিটার যেভাবে বলি আর কি, হুম, মানে লোকাল ল্যাঙ্গুয়েজে, হুম, যে সেই জমি সংক্রান্ত জালিয়াতি করে, এই সেই করে। হুম। তো তার যদি এই ক্যারেক্টারটা খারাপও হয়, কিন্তু সে তো আইনি প্রতিকার পায়, মানে এটা কি চরিত্রের মধ্যে রিলেভেন্ট কিনা, মানে তার এই ক্যারেক্টারটা। রিলিভেন্ট, হ্যাঁ রিলিভেন্ট, কিন্তু ওটা তো ক্রিমিনাল মামলা হয়ে গেল, প্রতারণা, জালিয়াতি। প্রতারণা, এই আচ্ছা দেখেন আচ্ছা। পরের ধারাই দেখেন, আপনি লাইনে থাকেন 53। ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, হ্যাঁ। একজন ব্যক্তির চরিত্র ভালো, সেটা প্রাসঙ্গিক। এখানে চরিত্র ডিরেক্ট চলে আসছে ক্রিমিনাল মামলায়, তার মানে একজন ব্যক্তি খুব ভালো মানুষ, সারা জীবন তার কোনো চুরির রেকর্ড নাই, তার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ আসছে। মানুষ, সাধারণ মানুষ বলবে, না না, এই ব্যক্তি তো চুরি করতে পারে না, কারণ ইনি এত ভালো মানুষ, ইনি চুরি করবেন কেন? যে জিনিসটা চুরি এলিগেশন নিয়ে আসা হয়েছে, ইনার তো অভাবই নাই সেই জিনিসটার। বুঝেননি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, জি, ক্লিয়ার। আরেকটা আরেকটা কোশ্চেন আছে আমার। সেটা হলো যে অবশ্যই। 52 ধারাতে যে পারিবারিক সম্পর্ক পুনরুদ্ধারের যে মামলা, সেই ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের কি কোনো মানে লিমিট আছে এখানে, যে কত দিনের মধ্যে মামলা করতে পারবে? 3 মাসের মধ্যেই, না 3 মাস ওভার হয়ে গেলেও মামলা করতে পারবে? এখানে 3 মাসের মধ্যে করতে হবে। মানে যদি নোটিশ দিয়ে দেয়, নোটিশ দেওয়া থাকে 3 মাস, ইদ্যৎকালীনের মধ্যে যদি না করা হয়, তাহলে জি ওইটা তো পার্মানেন্ট হয়ে যায়, আর অপরপক্ষ তো আবার তালাকটা রেজিস্ট্রি করে ফেলবে। জি জি জি। ওকে, থ্যাংক ইউ। বুঝেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ক্লিয়ার। 54 ধারায় হচ্ছে পূর্ববর্তী অসৎ চরিত্র, মানে খারাপ চরিত্র, ব্যাড ক্যারেক্টার, উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। মানে প্রাসঙ্গিক হবে শর্ত সাপেক্ষে। প্রিভিয়াস ব্যাড ক্যারেক্টার নট রিলিভেন্ট এক্সেপ্ট ইন রিপ্লাই। রিপ্লাই মানে জবাব দেওয়ার ক্ষেত্রে, মানে সরাসরি বলা যাবে না, কিন্তু জবাব দেওয়ার ক্ষেত্রে বলা যাবে। কেমন, একটু ব্যাখ্যা করা আছে। অভিযুক্ত খারাপ চরিত্রের অধিকারী, সরাসরি এমন বিবৃতি প্রাসঙ্গিক নয়, মানে ডিরেক্ট বলা যাবে না সে তো খারাপ লোক, তার চরিত্র খারাপ, তবে তার চরিত্র ভালো। মানে বাদী পক্ষ দাবি করছে যে হ্যাঁ, বাদীর চরিত্র ভালো, তাহলে বিবাদী পক্ষ তার চরিত্র যে খারাপ, এইটা দাবি তুলতে পারে, যে ভালো চরিত্র, তিনি ভালো চরিত্র, এই কথা বলে আদালতের কাছে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন, সেটা যেন না নিতে পারে। এটা আবার আসামি বা বিবাদীর পক্ষেও প্রযোজ্য। বিবাদী যদি দাবি করে যে হ্যাঁ আমার চরিত্র ভালো, সেক্ষেত্রে তার যে চরিত্র খারাপ সেটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। মানে তার চরিত্র খারাপ, তার ব্যাড ক্যারেক্টার সার্টিফিকেট তুলে ধরা যাবে, সেটা মৌখিক হোক বা কোনো লিখিত হোক। ব্যাখ্যা হচ্ছে ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয় হলে এই ধারার বিধান প্রযোজ্য নয়। মানে তার চরিত্র খারাপ, এটাই যদি বিচার্য বিষয় হয়, একটু আগে যেটা আপনাদের প্রশ্ন করেছিলাম সেটাই। খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। একটা ব্যক্তি, ক্রিমিনাল মামলার কথা বলি, যেটা শহীদ ভাই বলছিলেন, যে সে জালিয়াতি করে, মনে করেন যে 20টা 30টা জালিয়াতি করে সে বেশ কিছু মানুষের সম্পত্তি জবরদখল করে আছে, তাহলে তার নামে ক্রিমিনাল মামলা হয়েছে এর আগে জালিয়াতির জন্য, ডকুমেন্ট ফরজারি করেছে, সেটা রায় হয়েছে, রায়ে কোথাও তার জরিমানা হয়েছে, কোথাও 1 বছরের জেল হয়েছে, 2 বছরের জেল হয়েছে, সেগুলো আপিল চলছে বা আপিল নিষ্পত্তি এখনো হয়নি। আবার কিছু আপিলও নিষ্পত্তি হয়েছে, আবার কিছু আপিল করেনি, হয়তো বা কিছুদিন জেল খেটেছে। মানে সে মামলায় মোকদ্দমায় জর্জরিত এবং দণ্ডাদেশ হয়েছে কয়েকটি। এই সেই কয়েকটি দণ্ডাদেশ যদি নিয়ে যাওয়া হয় যে দেখেন, এই যে জালিয়াতি, সে একদম হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে পেশাগত সে অপরাধী, সেটার একটা ব্যাড ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যেতে পারে। 55, ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব, ক্যারেক্টার অ্যাজ এফেক্টিং ড্যামেজেস। ক্ষতিপূরণ শুধুমাত্র সিভিল মামলায় দেওয়া হয়, ক্রিমিনাল মামলায় ক্ষতিপূরণ দেওয়া হয় না। ক্রিমিনাল মামলায় দেওয়া করা হয় ফাইন। ফারুক ভাই, আশেপাশে গল্প করা যাবে না আমার সাথে কথা বললে, বলেন। বলছিলাম ফারুক যে ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হলো 45 ধারায় যেটা বলছে বিশারদের অভিমত কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটা কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক? এটা এখন এটা একটা দ্বিমতের প্রশ্ন, এই জন্য যে অনেক বিভিন্ন বই বিভিন্ন রকমের কথা বলছে। কোনো বই বলছে আপনার 5টা, কোনো বই বলছে 7টা, কোনো বই বলছে 10টা। অ্যাকচুয়ালি কয়টা হবে? 45 না 45A?
45-এ যে আপনার ওই যে বিশারদের অভিমত প্রাসঙ্গিক কয়টা ক্ষেত্রে, এর আগে যেটা ছিল আপনার বিদেশি হুম। আইন ও বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই, 5টা। এখন হ্যাঁ, নতুন ভাবে এটার যে অ্যামেন্ডমেন্টে আসলো 45-এর এতে এসে, এখন টোটাল তাহলে বিশারদের অভিমত যদি এরকম কোশ্চিন হয় যে বিশারদের অভিমত কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক, তাহলে আমরা হুম। অপশনে কি দিব বা কয়টা রাইট করব? এখানে 45 ধারায় এখানে একটা শব্দ আছে, শব্দটা হাইলাইট করলাম, ইত্যাদি। ইত্যাদি কথা নাই? জি, আমি দেখছি, হ্যাঁ। হ্যাঁ, এই ধরনের যে প্রশ্ন আপনি বলছেন, এই ধরনের প্রশ্ন কখনো আসবে না। বিশারদের আহ, মতামত কয়টি ক্ষেত্রে প্রাসঙ্গিক, এই ধরনের প্রশ্ন আসবে না, হাজারো ক্ষেত্রে কিন্তু প্রাসঙ্গিক হতে পারে। কিন্তু ওরকম কোশ্চিন আছে, মানে একাধিকবার ওরকম কোশ্চিন, মানে ওরকম প্রশ্ন ইতিপূর্বে কোথাও আসেনি। এবং কোনো যদি মডেল টেস্ট বইয়ে বা কোনো গাইডে থাকে, সেটা মানসম্মত না বুঝে প্রশ্ন করা হয়েছে, মানে মানসম্মত প্রশ্ন নয়। যেখানে ইত্যাদি আছে, এটা আনলিমিটেড, হাজার হাজার ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক হতে পারে, মানে আর কন্টেস্ট একটা ভিন্ন ভিন্ন হতে পারে। ব্যাকের কোশ্চিন, সেটা হলো 32-এ যেটা বলছে, এখানেও ইত্যাদিটাই ব্যবহার করছে। ঠিক আছে, হুম, তাহলে এখানে আর প্রশ্ন না করাই ভালো, যেহেতু মৃত ব্যক্তি কয় ধরনের ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক, এর একটা ইয়ে ছিল 4 ধরনের ব্যক্তি আমরা আগে জানি, 8টি ক্ষেত্রে। হুম, সে চার হুম, ধরনের ব্যক্তি 8টি ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। হুম। আহ, এবং এখানে 33-এ আছে এখানে 5 ধরনের ব্যক্তি। এখানে দেখেন, আপনি ওটার সাথে যে যুক্তি মিলাচ্ছেন, আমি এটাও ব্যাখ্যা করে দিচ্ছি। তবে নেক্সট নেক্সট দিন আপনি চেষ্টা করবেন, যখন যেটা আলোচনা করব সেইটা পিছনে ফিরিয়ে আচ্ছা, নিয়ে যে ঠিক আছে। ক্লাস আচ্ছা, আচ্ছা, ক্লাসটার ফ্লো ঠিক নষ্ট আছে, করা যাবে না। অথবা ক্লাস ঠিক শেষে আছে। আমি বলি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, তখন করতে হবে। বুঝতে ওকে, পেরেছেন? আচ্ছা, একদম। তারপরেও যখন বক্তৃতা আসলাম, এখানে দেখেন যে ব্যক্তি মৃত, নিখোঁজ ইত্যাদি, তাহলে এখানে দুইটা বলে ইত্যাদি করে দিয়েছে। তাহলে ইত্যাদি বলতে এখানে আপনার আরো আছে। আর এখানে কিন্তু 32 ধারায় 8টা উপধারা কিন্তু উল্লেখ করা আছে। মূল হুম, বিআর অ্যাক্টে 8টা উপধারা উল্লেখ করা আছে বলে এখানে 8 প্রকার ব্যক্তি আমি বলতে পারছি, বা 8 প্রকার বিষয়। বুঝতে হুম, পারলেন বিষয়টা? এখানে 8টা বলতে পারছি, হুম, কিন্তু এখানে জি, 45 ধারায় এরকম না, যে এখানে উপধারা দিয়ে আপনার নির্দিষ্ট করা আছে। বুঝতে পারলাম? জি, 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 বুঝতে পারছি। মানে ওই আচ্ছা, ঠিক ধরনের আছে। কোশ্চিন হবে না আর কি, আশা করা যায়। না না, 45 ধারায় এই প্রশ্ন দেওয়ার সুযোগ নাই তো। হাজার হাজার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে, বিভিন্ন ধরনের বিশারদ হ্যাঁ, থাকতে পারে না, নতুন নতুন বিশারদ। যেমন এআই শব্দটা কি? এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এখন এআই ইন্টেলিজেন্ট, এর যুগ চলছে। হ্যাঁ, এআই এর যুগ চলছে, জি, এখন জি। এআই বিষয়ে অভিমত মানুষের লাগবে। আরো কত কি নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সেগুলো বিশারদের মতামত লাগবে না? নতুন নতুন বিষয়, মানে নতুন এখানে নতুন বিষয় স্পেসিফিক আসবে। করা যাবে না। স্পেসিফিক তো সম্ভব না, এটা আনলিমিটেড। এত বেশি বিষয় ও, আছে পৃথিবীতে, এত বেশি বিষয় জি, আছে, সেটা বিষয়ে সাধারণ মানুষ যেটা জানে না, বিশেষ ব্যক্তির যার জ্ঞান আছে তাকেই সেটা ব্যাখ্যা করতে বিশারদ, হবে। তিনি জি, বিশারদ। বুঝতে জি। পারেননি? আচ্ছা, ঠিক জি, আছে, মানে এখানে বিষয় লিস্ট করে শেষ করা যাবে না, আনলিমিটেড। জি, আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসে ফেরত আসি। ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। এই ক্ষতিপূরণটা সবসময় সিভিল মামলায় হয়, ক্রিমিনাল মামলায় ক্ষতিপূরণ হয় না, অর্থদণ্ড হয়। দেওয়ানি মোকদ্দমায় ব্যক্তির চরিত্র ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করলে চরিত্র বিষয়ে সাক্ষ্যদান প্রাসঙ্গিক হবে। এখন একজন মহিলা, তিনি দেনমোহর এবং খোরপোশের মামলা করেছেন। তিনি খোরপোশ কত দাবি করছেন, তার দেনমোহর তো নির্দিষ্ট করা আছে। আবার কাবিননামায় যদি দেনমোহর নির্দিষ্ট করা না থাকে, কোনো কারণে কাবিননামার দেনমোহর কত ওখানে ভুল করে হয়তো বা লিখা হয়নি, এখন দেনমোহর লিখা হয়নি বলে সে কি দেনমোহর পাবে না? পাবে। এখন আদালত নির্ধারণ করে দিবে সেটা। আবার দেনমোহর উল্লেখ করা আছে কিন্তু খোরপোশ কত পাবে সেটা নির্ধারণ করে না, তাহলে খোরপোশের মামলায় কোনো কোনো বাচ্চা খোরপোশ পায় 2,000 টাকা, কোনো কোনো বাচ্চা 3,000, কেউ 5,000। কিছুদিন আগে আমার একটা মামলায় 8,000 টাকা খোরপোশ রায় দিয়েছে আদালত, এবং প্রতি জানুয়ারি মাসে 800 টাকা করে বৃদ্ধি পাবে। আচ্ছা, তো এইটা কেন দিল, কারো কম কারো বেশি? কারণ একজন রিক্সা চালক তার সন্তানকে খোরপোশে কতটুকু দিতে পারবে, একজন এমবিবিএস ডাক্তার
একজন আইনজীবী মানে ইনকাম এবং পারিবারিক স্ট্যাটাসের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হয়। এটা যেমন একটা বিষয়, তেমনি একজন মহিলা তিনি খোরপোশ কত পাবেন তার চরিত্রের উপরে নির্ভর করবে। 52 থেকে 55 ধারায় চরিত্র শব্দটি খ্যাতি ও আচরণকে বোঝায়। খ্যাতি ও আচরণ দুইটা বিষয়। বিশেষ কাজের দ্বারা খ্যাতি ও আচরণ প্রতিভাত মূল্যায়ন অপ্রাসঙ্গিক। একটা মানুষ একটা ভালো কাজ করেছে কিন্তু সারা জীবন খারাপ কাজ করে গেল, এখন বলা যাবে না তার চরিত্র ভালো বা খারাপ। এখন সে যদি সারা জীবন খারাপ কাজ করে একটা ভালো কাজ করেছে তাহলে তার চরিত্র খারাপ, এটাই কিন্তু মানুষ ধরে নিবে। মানে একটা ভালো কাজ করলে ওই সারা জীবনের খারাপ কাজ কিন্তু শেষ হয়ে যায় না। আবার একটা মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, ভুল ক্রমে হয়তো একটা খারাপ কাজ করে ফেলেছে, তারপর বলা যাবে না তার চরিত্র খারাপ, ভালো মানুষটা কিন্তু একটু ভুল করে ফেলেছে। তার মানে দীর্ঘদিন ধরে যে আচরণটা আছে সেটাকেই চরিত্র নির্ণয়ের মানদণ্ড ধরে নিতে হবে, একটা দুইটা আচরণ ধরলে হবে না। মানহানির ক্ষতিপূরণ নির্ণয়ে, একজন ব্যক্তির মানহানি যেমন আমার আমার মানহানি যদি কেউ করে তাহলে আমি তার বিরুদ্ধে কত কোটি টাকার মামলা করব। এখন আমি চিন্তা করব যে এই মানহানি করার কারণে আমার যে অনলাইনে আপনারা স্টুডেন্ট ভর্তি হন সেটা কমে যেতে পারে, বা আবার আমার এই যে ক্যারিয়ার সেটা নষ্ট হয়ে যেতে পারে, আবার আইনজীবী হিসাবে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে কেউ যদি আমার মিথ্যা মানহানি করে সেটা সরিয়ে দেয় সেই ক্ষেত্রে। এখন আমি তার বিরুদ্ধে চিন্তা করব আমি আর কত বছর বেঁচে থাকতাম, ধরে নেন আরো 50 বছর আমি বেঁচে থাকবো। সেক্ষেত্রে 50 বছরে যদি আমি ধীরে ধীরে যেভাবে উন্নতি করছি, এটা উন্নতি করতে করতে এই 50 বছরে আমি কত টাকা ইনকাম করতে পারতাম, এই হিসাব করে অন্তত 100 কোটি টাকার একটা মানহানির মামলা করে দেবো। কারণ আইনজীবীর ইনকাম তো আনলিমিটেড, কিন্তু একজন রিক্সা চালক কিন্তু ওই 100 কোটি টাকার মানহানি মামলা করতে পারবে না, করলেও আদালত তাকে দিবে না, কারণ যৌক্তিক না। সে রিক্সা চালিয়ে কিন্তু 50 বছরে এত টাকা ইনকাম করতে পারবে না, কিন্তু আইনজীবীর দ্বারা সম্ভব। অসম্ভব কিছু না। আবার একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন বা আরো অনেক কিছু, তার আবার সম্ভাবনা আছে হিউজ ইনকাম করার। তো এটা দেখবে মানহানি নির্ণয়ের জন্য। পক্ষদের চরিত্র বিষয়ে সাক্ষ্য 52 থেকে 55 ধারা, এবং সাক্ষীদের চরিত্র বিষয়ে সাক্ষ্য কিন্তু 32 এবং 146 থেকে 55 ধারায় আছে, একটু আপনাদের হেল্পের জন্য নোট করে দিয়েছি। যতটুকু পড়া হলো এতটুকু বিষয় এখানে এমসিকিউ আছে, এমসিকিউ গুলো আপনারা অবশ্যই, আমি এই মুহূর্তে পড়ে দিচ্ছি না, কিন্তু র্যাপিড রিভিশন এন্ড মডেল টেস্টে আমি এমসিকিউ পড়ে দিব, এবং এমসিকিউ আমি সমাধান করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। কিন্তু এই যে আমি পড়ে দিচ্ছি না বলে এখান থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন না তা না। আপনারা যে ক্লাস থাকবে সেই ক্লাসের পড়াটা আগেই পড়ে রাখবেন, যেমন আজকে আপনাদের বিকেলে বা গতকালকে পড়ে রাখা উচিত ছিল আজকে যেগুলো আলোচনা হচ্ছে এমসিকিউ সহ। এমসিকিউ কোনো প্রবলেম থাকলে আমাকে টেক্সট করবেন, স্যার এই এমসিকিউটা আমাকে একটু বুঝিয়ে দিয়েন। অথবা ক্লাসে প্রশ্ন করতে পারেন যে স্যার এই এমসিকিউটা ভুল আছে মনে হচ্ছে, বা এটা কেন গ বা খ হলো এটা ক্লিয়ার না, বুঝিয়ে দেন, আমি লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো। 56তে বলছে দ্বিতীয় খণ্ড শুরু হয়ে গেল, তার মানে প্রাসঙ্গিকতা আলোচনা শেষ। এবার দ্বিতীয় খণ্ডে 56 থেকে 100 ধারায় কি ধরনের প্রমাণ দিতে হবে, তার মানে এভিডেন্স নিয়ে কথা হবে এবার। ওরাল এভিডেন্স, রিটেন এভিডেন্স বা ডকুমেন্টারি এভিডেন্স, তারপরে মৌলিক, গৌণ মানে মাধ্যমিক, তারপর প্রাথমিক, এগুলো নিয়ে কথা হবে। মানে সাক্ষ্য কত প্রকার কি কি এগুলো নিয়ে কথা হবে এখন। যে সকল বিষয় আ- বিচারকের দৃষ্টিগোচরে নেবার যোগ্য তা প্রমাণ করা দরকার নেই, অর্থাৎ ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট বি প্রুভ। সপ্তাহে কয় দিন? 7 দিন। আদালত কি এটা জানে না? আদালতের কমন সেন্স নাই? সপ্তাহে 7 দিন হয়। তো এই জিনিসগুলো যেগুলো আদালত মানুষ হিসাবে, যেগুলো আদালত কমন সেন্সের মাধ্যমে, যেগুলো আদালত আইন যতটুকু জানার জন্য তাই তিনি এই পেশায় আসছেন, ততটুকু যতটুকু জানা তার জরুরি ততটুকু নিশ্চয়ই তিনি জানেন, না জানলে জানার চেষ্টা করেন, প্রতিনিয়ত জানছেন, প্র্যাকটিস হচ্ছে তারও পেশাগত। তো সেগুলো যেটা স্বাভাবিক সেটা তিনি প্রমাণ চাইবেন না, কাউকে বলবে না যে সপ্তাহে যে 7 দিন, একটা সপ্তাহে 7 দিন হয় এটা প্রমাণ করেন, এটা কেউ প্রমাণ করতে বলবে না। একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আদালতের যেটা স্বাভাবিকভাবে জানা মানে চিরসত্য আমরা যেটা বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখবেন একটা শব্দ থাকে যে চিরসত্য, সেটা সবসময় কি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেগুলো আদালত নিজে থেকে জানতে পারবেন, সেটার প্রমাণের দরকার কি? কমন সেন্সে সেটা হয়ে যাবে বা আদালতের সেন্সে সেটা হয়ে যাবে। যে সকল বিষয় আদালত অবশ্যই গোচরে নেবেন, এখানে 11টি পয়েন্ট আছে। আগে কিন্তু বেশি ছিল, এখানে 13টা পয়েন্ট আছে, তার মধ্যে দেখেন 2টা বাতিল। আমি বাতিল গুলোও রেখেছি যেন সিরিয়াল মিস্টেক না হয়, বুঝতে সুবিধার জন্য। তাই 2টা বাতিল হয়ে যে এখন পয়েন্ট হবে 11টি। তাহলে কয়টি বিষয় আদালত দৃষ্টিগোচরে নিতে পারেন, এই প্রশ্ন আসতে পারে ফারুক ভাই। উত্তর হবে 11টি। ফ্যাক্ট অফ হুইচ কোর্ট মাস্ট টেক জুডিশিয়াল নোটিশ। কি কি? বাংলাদেশের সকল আইনসমূহ, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি, এটাও একটা আইন। আইনসভার কার্যসমূহ, মানে পার্লামেন্টে কি কি কাজ হয় সেগুলো। আদালতের সিলমোহর, প্রতিটা আদালতের কি থাকে? গোল সিল থাকে, সেটাকে সিলমোহর বলে। রিপাবলিকের সিলমোহর, সেটাও গোল হয়। সরকারি পদে যোগদান বিষয়ে সরকারি গেজেট, কেউ গেজেটেড কর্মকর্তা হলে, সিভিল সার্ভিসে যুক্ত হলে কিন্তু গেজেট চলে আসে। সরকার কর্তৃক স্বীকৃত কোন ট্রাস্টের অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা, এই জিনিসগুলো পড়ে নেবেন। যেটা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেব। এই 11টা আপনাদের মুখস্থ করে নিতে হবে। 12 নম্বর, আদালতের সদস্য সমূহ। আদালতে কে কে চাকরি করে আদালত জানে না? যে আমার আদালতে পেশকার কে, কয়টা বেঞ্চ সহকারী আছে, বেঞ্চ সহকারী হেল্পার কয়জন আছে, কার কি পদ, এগুলো আদালত জানে। স্টেনোগ্রাফার কয়টা আছে, এবং উকিল বৃন্দের নাম। উকিল বৃন্দের নাম আমাদের রাজশাহীতে 800+ অ্যাডভোকেট আছে, সবার নাম তো আর জানা সম্ভব না, কিন্তু ওকালতনামায় কি থাকে, লিস্ট থাকে। এখন তারা যদি কনফিউশন হয় ইনি উকিল কিনা, হয়তোবা যারা পরিচিত তাদেরকে জিজ্ঞাসা করতে পারে, অথবা বারের যিনি সভাপতি বা সেক্রেটারি তাকে তলব করতে পারেন যে ইনি আপনার উকিল কিনা, আমার সন্দেহ হচ্ছে, বলেন ইনি আইনজীবী কিনা। এরকম হতে পারে। তো সাধারণত আইনজীবীদের যে নাম, ইনি যে আইনজীবী, এইটা নিয়ে কনফিউশন তৈরি হলে বারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এটা প্রমাণ করার জন্য আদালত সাধারণত বলবে না। কারণ এখানে যদি বার বলে যে হ্যাঁ ইনি অ্যাডভোকেট, তাহলে নিশ্চয়ই তালিকা আছে, সে তালিকা অনুসারে সদস্য পদ আছে। আমি কখনো আদালতে দাঁড়িয়ে বলিনি যে আমি অ্যাডভোকেট কিনা। অনেক সময় গাউন ছাড়াই, মানে ভুল করে গ্রাউন্ড নিয়ে যাইনি, গাউন পরা জরুরি, গাউন ছাড়াও কিন্তু আমি অনেক সময় হিয়ারিং করেছি। এবং যখন আমি প্রথম অ্যাডভোকেট হই, তখনও আমার 2 দিন গাউন ছিল না। ওই 2 দিন আমি গাউন ছাড়াই হিয়ারিং করেছি। আমি আদালতকে বলেছি, ইওর অনার, আমি গাউনটা অর্ডার অর্ডার করেছি কিন্তু এখনো আসেনি। আমাকে হিয়ারিং করতে বাধা দেয়নি। সদস্যপদ তখনও হয়নি। আমাদের রেজাল্ট হয়েছে ভাইবার 1 তারিখে, তার 10 দিন পরে আমাদের বারে সদস্য নেওয়া শুরু করেছে। ওই যে 10 দিন আমি সদস্য ছিলাম না রাজশাহী বারের, তখনও হিয়ারিং করেছি। তখনও বেশ কয়েকটা জামিন করিয়েছি, কোনো হিয়ারিং এ সমস্যা হয়নি। কারণ এই যে ভাইবা পাশ হয়ে গেছে, ভাইভাতে যে আমার রোল চলে আসছে, এটাতেই সবচেয়ে বড় বিষয়। তো এটা প্রমাণের আমার দরকার হচ্ছে না, কারণ সবাই জানে যে কারা কারা এবার পাশ করেছে রাজশাহী বার থেকে, ঢাকা বার থেকে। ঢাকা হয়তো বা বড় বার, চিটাগং বড় বার, সবচেয়ে বেশি পাশ করে সেখান থেকে। অন্য জেলার শিক্ষানবিশেরাও কিন্তু ঢাকা বার থেকে পরীক্ষা দেয়, তাই ঢাকাতে সবচেয়ে সংখ্যা বেশি হয়। স্থানীয় হয়তো বা বেশি না, কিন্তু অন্য জায়গা থেকে ভিড় জমায়। ঢাকা থেকে পরীক্ষা দেওয়ার যে কারণ, সেটা হচ্ছে অনেকে টার্গেট থাকে হাইকোর্টে প্র্যাকটিস করার, তাই ঢাকাতেই সেটেল হয়। ঢাকা জাজ কোর্ট, হাইকোর্ট, দুইটা তারা একসঙ্গে করতে পারবে, এবং ঢাকা থেকেই তারা এই যে বেসমেন্ট সেটা তৈরি করে ফেলবে হাইকোর্টের জন্য, এই টার্গেটের জন্য। আচ্ছা, 58, স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। এটা খুবই মানে বহুল পরিশীলিত, মানে ব্যবহৃত একটি ধারা। এবং এই যে ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, এইটার উপরে প্রচুর প্রশ্ন আসে, জুডিশিয়ারিতেও আসে, বার কাউন্সিলেও আসে। এই গত 23 সালের জুডিশিয়ারিতে এসেছে। আদালত স্বেচ্ছাকৃতভাবে কোনো স্বীকৃত বিষয়, সরি 24 সালের যে জুডিশিয়ারি সেটাতে আসছে। আদালত স্বেচ্ছাকৃতভাবে কোনো স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারেন। এবার চতুর্থ অধ্যায়ে মৌখিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে, 2টা মাত্র সেকশন, 59-60। মৌখিক সাক্ষ্যের মাধ্যমে বিষয়বস্তু প্রমাণ। দলিলের লিখিত বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া মাস্ট।
দলিলে কি আছে, চেকে কয় টাকা লেখা আছে? 5 লক্ষ টাকা লেখা আছে, চেকটা দেখলেই জানা যাবে। কাবিননামায় কত টাকা লেখা আছে? 5 লক্ষ টাকা লেখা আছে, 1 লক্ষ টাকা পেড এবং 4 লক্ষ টাকা ডিউ। মোহরানা, দেন মোহরানা শব্দের অর্থ যেটা ডিউ আছে, আর মোহরানা মানে পুরো মোহরানার কথা বলা হচ্ছে, মানে টোটাল। তো এখানে দলিলের বিষয় যদি হয়, সেই ভিতরে কি লেখা আছে সেটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে, মুখে বললে হবে না। তাছাড়া সবকিছুই মুখে বলতে হবে। শায়দ মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি প্রুভড। 32 ধারা পড়ার সময় এই কথাটা বললাম। তাহলে 32 ধারা হচ্ছে এই 60 ধারার একেবারে উল্টো, ব্যতিক্রম। 32 ধারা পারমিট করে যে একজনের মুখের কথা আরেকজন বললেও হবে। যে ব্যক্তি যা দেখেছে, যা শুনেছে, যা অনুভব করেছে, যা অভিমতের কারণ পোষণ করে, তাকে নিজেই তা বর্ণনা করতে হবে, একজনের কথা আরেকজন বললে হবে না। তবে ব্যতিক্রম হচ্ছে বিশারদের অভিমত সংক্রান্ত পুস্তক বা রিপোর্ট, মানে বিভিন্ন যে মেডিকেল রিপোর্ট, কেমিক্যাল রিপোর্ট, এগুলো বা হ্যান্ড রাইটিং রিপোর্ট, এগুলো যদি প্রকাশিত হয় তা পেশ করা যেতে পারে। সেই ক্ষেত্রে একটা মেডিকেল রিপোর্ট দেওয়া হলো, আদালত যদি মনে করে যে এখানে ডাক্তারকে দরকার আছে, ডাক্তারকে নিয়ে আসা হলো, ডাক্তারের সাক্ষী হবে। যদি মনে করে দরকার নাই, দরকার নাই। যদি আসামি পক্ষের আইনজীবী মনে করেন যে ডাক্তারকে জেরা করব, তার এই মেডিকেল রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে, হয়তো বা এখানে ফিজিক্যাল অ্যাসল্ট বা রেপের একটা রিপোর্ট আছে, সেটার উপরে ভিত্তি করে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী চাইলেও ডাক্তারকে বা বিশারদকে কি করা যাবে, জেরার জন্য প্রশ্ন করা যাবে, এবং সেই সেই কারণে আদালতে হাজিরার জন্য সমন দেওয়া যাবে। 61, এটা পঞ্চম অধ্যায়, 90 ধারা পর্যন্ত আসে। দালিলিক সাক্ষ্য, তাহলে আমরা 59 60-এ দেখলাম হচ্ছে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। এবার আমরা এখন তাহলে ওরাল এভিডেন্স নিয়ে দুইটা মাত্র সেকশন ডেডিকেটেড, মানে ডেডিকেশন মাত্র দুইটা সেকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে। কিন্তু ডকুমেন্ট নিয়ে কিন্তু অনেক সেকশন দেখছেন, 61 থেকে 90, 30টা সেকশন। মাঝখানে আবার তো এ বি এরকম যুক্ত হয়েছে, মানে 30-এর বেশি হবে নিশ্চয়ই। দলিলের বিষয়বস্তু প্রমাণ, প্রুফ অব কন্টেন্টস অফ এ ডকুমেন্ট। দলিলের মধ্যে কি আছে একটু আগে আমি বললাম, প্রাথমিক বা মূল দলিল দিয়ে বা মাধ্যমিক বা গৌণ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। একজনের বিয়ের কাবিননামা কত, এটা প্রমাণের জন্য দুইটা মাধ্যম আছে, দুইটা ডকুমেন্ট আছে। কে বলতে পারেন বিয়ের কাবিননামার মোহরানা কত? বিয়ের কাবিননামার মোহরানা কত, এটা প্রমাণের জন্য দুইটা ডকুমেন্ট আছে। এই মানে লিগ্যাল ডকুমেন্ট দুইটা আছে। এটা কি কি হতে পারে? কারণ নলেজে আসছে, নলেজে আসলে বলেন। কাবিননামা প্রমাণের ডকুমেন্ট দুইটা, ডকুমেন্টারি এভিডেন্স কি কি? একটা প্রাথমিক বা মূল, আরেকটা হচ্ছে মাধ্যমিক বা গৌণ। কে বলতে পারবেন? কেউ লাইনে আসে না কেন? আচ্ছা, জুথি আপু লাইনে এসে বলেন। নিজে থেকে কেউ আসতে চাইলে আসেন, হাত উত্তোলন করেন। মুন্নি আপু আসেন। দিলরুবা আপু আসেন। সবাইকে লাইনে আসার সুযোগ করে দিয়েছি, কেউ কথা বলছেন না। এটা তো জানা উচিত। আজাদ ভাই, আজাদ ভাই লাইনে আসেন। কার যেন লাইন অন হলো কিন্তু আবার বন্ধ করে দিচ্ছেন নিজে ভয়ে। এটা তো জানা উচিত আপনাদের। আচ্ছা, মঞ্জুর হোসেন রাজশাহী থেকে বলেন, বিয়ের কাবিননামা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, বিয়ের কাবিননামার যে মোহরানা, এই মোহরানা প্রমাণের জন্য দুইটা ডকুমেন্ট আছে, একটা প্রাথমিক একটা মাধ্যমিক। কোনটা প্রাথমিক কোনটা মাধ্যমিক? প্রাথমিকটা হচ্ছে স্যার যেটা মূল রেজিস্টার, মানে মূল ভলিউম হুম, যেটা, ওটা মলম প্রাথমিক। বললাম আর যেটা।
ভলিউম থেকে ওখান থেকে যেটা মানে আপনার এই যেটা ডকুমেন্ট অন্য যেটা দেয় সেটা মাধ্যমিক, মানে অন্য যেটা দেয় ওখান সেটাকে কি বলে? এটাকে আপনার ইয়া বলে স্যার, মাধ্যমিক বলে। হ্যাঁ, মাধ্যমিক বলে, কিন্তু কি বলে দেয় কাজী? কাজী কিন্তু হয়তো বা জানেন এটা মাধ্যমিক, কিন্তু উনি দেয় এটাকে কি বলে, জবেদা নকল বা সার্টিফাইড কপি, হ্যাঁ যাবে, তাই না? যাবে না। জাবেদা নকল বা সার্টিফাইড কপি হিসেবে দেয়, এক পেজের একটা নীল কাগজের এপর ওপর থাকে, তাই না? জি জি। নীল কাগজের ডকুমেন্ট দেয়, এপর ওপর প্রত্যেকবার থাকে, এটা এটা দিয়ে মামলা করা হয়, এটার গুরুত্ব অনেক। এটা কিন্তু জি স্যার, মাধ্যমিক বা গৌণ। আর প্রাথমিক বা মূল কোনটা, কাজের যে বই বা ভলুম, সেটাই। সেটাই। মানে তো এটা হারাতে গেলে এটা দেখেন। পর্যায়ক্রমে ওখান থেকে হাজার বারো উঠানো যাবে স্যার। হ্যাঁ ওখান সেটাই, থেকে কিন্তু ভলিউম তো একটাই হবে। তাহলে প্রাথমিক ভলিউম বা তো মূল একটাই হবে। একটাই, অরিজিনাল জি একটাই। স্যার, কিন্তু অরিজিনাল একটাই মাধ্যমিক হবে। হাজারো হতে পারে, কারণ সেখান থেকেই মিলিয়ে তো তৈরি করা এবং সত্যায়ন করা, ট্রু কপি বলে সিল সেটাই। মারা থাকে, তাই না? জি স্যার। এবং অন্যান্য তো রেকর্ডের মতো স্যার, যেমনি আরএসসি হ্যাঁ সেটাই। স্কটিয়ান গুলো যেগুলো রেকর্ড রুমে থাকে, হ্যাঁ। ওভাবে তো নকল ওখান থেকে প্রোভাইড করে। হুম হুম। তাহলে দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড আইদার বাই প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স। এখন যদি মাধ্যমিক বা গৌণ সাক্ষী, সাক্ষ্য যেটা, সেটা নিয়ে যদি কি হয়, প্রশ্ন উত্তোলন হয়। এখন বাদী 50,000 টাকা মোহরানাকে একটা শূন্য বসে 5 লাখ টাকা করে নিয়ে আসছে। এখন বিবাদিত মাথা নষ্ট, তারা বলতে পারে ইওর অনার, এখানে তো 5 লাখ না, 50,000 ছিল, একটা শূন্য বাড়িয়ে দিয়েছে। তখন কি করবে? মূলটা নিয়ে আসো, কাজীকে তলব করবে, তার বই নিয়ে আসো, বই কি করেছে, তাই না? জি জি স্যার। এই কারণে বিয়ের পর পরই উভয় পক্ষেরই কি করা উচিত, সার্টিফাইড কপি তুলে নেওয়া উচিত। তাহলে তোলার সময় যদি এখানে কাজী যদি একজনকে দিল 5 লাখ টাকার, আরেকজনকে 50,000 টাকার দিল, এটা কি করতে পারবে? যখনই বিবাদী পক্ষ 50,000 টাকার অ্যামাউন্ট বসানো একটা সার্টিফাইড কপি নিয়ে রাখবে, তখন তো কাজী জানে যে এটা তো 50,000-এর আমি একটা দিয়েছি, ওইটার সেম জিনিস কি আরেকটা 5 লাখ টাকা দিতে পারে? তো কাজী এখানে 2 নম্বরই করবে না, তারপরও হয়তো বা ভুলে গিয়ে দিতে পারে। তখন বিবাদী যদি একই কাজের সিল এবং স্বাক্ষরিত একটা 50,000-এর দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেকটা আদালত বুঝে যাবেন, তখন আবার মূল ভলুম না লাগতেও পারে। যাই হোক, ধন্যবাদ মঞ্জুরকে, নিজে থেকে আসার চেষ্টা করবেন, যেটা জানবেন। আমি যখন চাচ্ছি জি স্যার। আপনাদের হ্যাঁ, সাপোর্ট, তখন দেওয়ার চেষ্টা করবেন। ক্লাসটা জি। ইন্টারেস্টিং হবে। প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স, সংশ্লিষ্ট আসল বা মূল দলিলটি দাখিল করাই প্রাথমিক সাক্ষ্য, মানে যেটা মূল দলিল সেটা দিলেই প্রাথমিক হয়ে যাবে, আর অন্য বাদ বাকি সব হবে মাধ্যমিক। ব্যাখ্যা, দলিলের প্রত্যেক খণ্ডই মুড়ি বা প্রতিলিপি বা কাউন্টার পার্ট প্রাথমিক সাক্ষ্য। মুড়ি বলতে দেখবেন, যখন কোনো রসিদ দেওয়া হয়, এক পাশে একটু থেকে যায়, আরেক পাশেরটা কেটে দিয়ে দেয়। বা যখন আমরা চেক ছিঁড়ে নিই, তো চেকের একটু অংশ কিন্তু চেক বইয়ে থেকে যায়, সেটাই মুড়ি। একই প্রণালীতে তৈরি দলিল সমূহ, যেমন মুদ্রণ, লিথোগ্রাফি বা ফটোগ্রাফি, যেমন আমি একটা করে নোট দিয়েছি আপনাদের সবাইকে, তো সবার নোট কিন্তু একই জায়গা থেকেই প্রিন্টেড, তো সবারটাই কি মূল, কারোরটা কি না, ফটোকপি না, সবারটাই মূল, প্রিন্টার থেকে বের হয়েছে, একই জায়গা থেকে বের হয়েছে, একটার আর একটা ফটোকপি না। এখন যদি আমার একটা নোট কেউ যদি সেকেন্ড কপি হিসাবে সেটা ফটোকপি করে রাখেন, তাহলে এই মূলটা থেকে ফটোকপি করে নিলে সেটা কিন্তু হয়ে যাবে মাধ্যমিক। সেক্ষেত্রে প্রত্যেকটি অন্যগুলোর পরস্পর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে। এখন মঞ্জুরের কাছে যে নোট আছে, আমার ফারুক ভাইয়ের কাছে একই নোট আছে, তাহলে দুইটাই কি প্রাথমিক সাক্ষ্য হিসেবে কাজ করবে। কিন্তু যদি একটা ফটোকপি করা কারো কাছে থাকে, তাহলে সেটা কিন্তু আর প্রাথমিক হলো না, সেটা মাধ্যমিক হয়ে যাবে। কিন্তু এগুলো মূল দলিলের নকল বা কপি হলে প্রাথমিক সাক্ষ্য হবে না। একটু আগে যেটা, মূল ভলুম এবং তার সত্যায়িত
সেটা, অথবা যদি কেউ ফটোকপি করে সেক্ষেত্রেও সেটা প্রাথমিক না থেকে মাধ্যমিক হয়ে যাবে। 63, মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স কি? প্রাথমিক মাধ্যমিক পড়ছি, 62 63-তে আছে। তো এই সেন্সটা যদি আমাদের তৈরি হয়, যেটা মূল জিনিস সেটাই হচ্ছে প্রাথমিক, অরিজিনালটা। আর যেটা মূল না, মূল থেকে তৈরি করা হয়েছে কোনোভাবে মিলিয়ে বা ফটোকপি করে বা হুবহু আহ, চিত্র আঁকিয়ে বা ছবি তুলে। মনে করেন একটা 500 টাকার নোট, সেটা যদি ছবি তুলে নিই, তাহলে সেটা কি আর, যে ছবিটা কি আর 500 টাকার নোট থাকলো? সেটা কি দিয়ে কি আমি কোনো কিছু করতে পারবো? কেনা যাবে? যাবে না। তাহলে যে মূল জিনিস সেটা কিন্তু ছবি তুললাম, এটা কিন্তু একটা মাধ্যমিক সাক্ষ্য তৈরি হয়ে গেল। একটা দলিল মূলটা প্রাথমিক, কিন্তু সেটার ফটোকপি বা অন্যভাবে নিলে সেটা মাধ্যমিক। 76 ধারায় বর্ণিত উপায়ে প্রদত্ত সহিমোহর, সহিমোহর বলতে সার্টিফাইড কপির কথা বলা হচ্ছে। সত্যায়িত, প্রত্যায়িত, জাবেদা, সার্টিফাইড কপি, বিভিন্ন ভাষা আছে একই কথা। সিসি বা সার্টিফাইড কপিকে সহিমোহরকৃত বলে, এবং এর অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে: সত্যায়িত, প্রত্যায়িত, জাবেদা, সার্টিফাইড কপি। এই নকল মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংগৃহীত নকল, মানে মূল যে দলিল, এই যে মূল একটা নোট দিয়েছে আপনাদের, এটা থেকে কেউ যদি ফটোকপি করে সেটা মাধ্যমিক হয়ে যাবে। যান্ত্রিক উপায় বলতে ফটোকপির মাধ্যমে স্ক্যান করে, ছবি থেকে ছবি দেখবেন দোকানে থাকে, স্টুডিওতে একজনের একটা ছবি আছে, ওই ছবি স্ক্যান করে ওখান থেকে ছবি বের করে দিবে। তো যে ছবি সেটা তো মূল, কিন্তু ছবি থেকে ছবি নিলে সেটা কি? মাধ্যমিক। এবং এরূপ নকলের সাথে মিলিয়ে নেওয়া নকল। পড়ছিলাম 63 ধারা, মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স কি? তো সেকেন্ডারি এভিডেন্স বলতে মূল থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা, যেটা আসল না। মূল দলিল হতে প্রস্তুত করা বা মিলিয়ে নেওয়া নকল, সেটাও কিন্তু একটা সেকেন্ডারি এভিডেন্স। কোনো দলিলের প্রতিলিপি বা কাউন্টার পার্ট যে পক্ষ সম্পাদন করবে, শুধুমাত্র তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। নিজ সম্পাদিত বা প্রতিলিপি নিজের পক্ষে ব্যবহারের সুযোগ নেই, কেননা তা জাল হওয়ার সম্ভাবনা থাকে। মানে নিজেই নিজে কোনো কিছু তৈরি করলাম, সেটা জাল হতে পারে, কারণ সেটা অ্যামাউন্ট কম বেশি করা যেতে পারে বা কারো নাম কেটে দেওয়া যেতে পারে। যে ব্যক্তি কোনো দলিল দেখেছে সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে তার মৌখিক বিবরণ দিবে। দলিলের বিষয়বস্তু সম্পর্কে যদি কোনো বিবরণ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে, এটা একটি মানে বিশেষ ক্ষেত্র ছাড়া সাধারণত নেয় না আদালত। 64, আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, একটু দ্রুত আপনারা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, জাল যদি কোনো দলিল হয়, একটা জাল দলিল, সেটা প্রাথমিক সাক্ষ্য না মাধ্যমিক সাক্ষ্য? কে বলতে পারবেন? একটা জাল দলিল সেটা প্রাথমিক সাক্ষ্য হতে পারে না মাধ্যমিক সাক্ষ্য হতে পারে, না সাক্ষ্যই না? জাল দলিলের সাক্ষ্যগত মূল্য কি? সেটা কি প্রাথমিক না মাধ্যমিক, না সাক্ষ্যগত মূল্যই নাই? এই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, শহীদ ভাই। হ্যাঁ, জাল দলিল, আহ, যে যে দলিলটা জাল করে সেই হিসাব অনুযায়ী এটা প্রাথমিক সাক্ষ্য। কারণ সে তো আচ্ছা। দলিলটা রেডি করছে, তার তার ক্ষেত্রে তো এটা প্রাথমিক, সে রাইট হিসাবেই হুম। বিবেচনা করতেছে, প্রমাণটা তো তো পরে। এখানে, হ্যাঁ, জাল দলিল সাধারণত মূলটাকেই কি করে? জাল করে। যেমন আমরা জাল নোট দেখি, তো 500 টাকা বা 1000 টাকা নোট একেবারে অরিজিনালটার মতোই করার চেষ্টা করে, কারণ আসলের মতো না দেখালে তো সেটা কেউ নিবে না। তার জি। মানে জাল দলিল ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রাথমিক সাক্ষ্য হিসাবেই সেটা দাবি করে যে জাল করে সে। তার মানে জাল দলিল অবশ্যই একটা সাক্ষ্যগত মূল্য আছে, কিন্তু সেটা প্রাথমিক সাক্ষী হিসাবে বেশি হয়। কিন্তু মাধ্যমিক সাক্ষ্য হতে পারে, যেমন ফটোকপি করার পর সেটা যদি টেম্পার করা হয়, মূল নাই, আমার ফটোকপি আছে এই অরণার, এ দেখেন ফটোকপিতে, হতে পারেন এরকম। তার মানে জাল দলিল প্রাথমিকই বেশি হয়, তবে মাধ্যমিকও হতে পারে। দাবি করতে পারে মূলটা হারাই গেছে, এটা দিয়ে, এটা মূল থেকে ফটোকপি করা। ঠিক আছে, বুঝতে পারলেন? জি। জি। আচ্ছা, মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ। যদি দলিল থাকে, মূলটা দিয়ে দলিল প্রমাণ করতে হবে, কিন্তু
সবসময় তার মূলটা নিয়ে আসা যায় না। এখন মনে করেন যে বলা হচ্ছে যে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব এত কিলোমিটার, তাহলে কোথায় লেখা আছে এটা? বিভিন্ন জায়গায় লেখা আছে একেবারে। ওই রাস্তায় রাস্তায় 1 কিলোমিটার পর পর তো কিলোমিটার পোস্ট বলে কিছু কি থাকে, ওই মনে করেন যে পোস্ট দেওয়া থাকে, লেখা থাকে যে রাজশাহী এত কিলোমিটার, ঢাকা এত কিলোমিটার। তো সেটা তো আর তুলে নিয়ে সে আদালতে দেওয়ার দরকার নাই। সেটাকেও যদি যারা অথরিটি আছে রোড, তাদের থেকে একটা যদি সার্টিফিকেট নিয়ে নেওয়া হয় যে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব কত, বা রাজশাহী থেকে নাটোরের দূরত্ব কত, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব কত, তার একটা সার্টিফিকেট দিয়ে দিবে, তাহলেই সেটা কি মাধ্যমিক সাক্ষ্য হিসাবে কাজে লাগবে। তাই কোন কোন ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে, সেটা আমরা 64 এবং 65-তে দেখব। 65 ধারায় বর্ণিত 7টি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে দলিল অবশ্যই প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। চেকের মামলা করা হয়েছে, এখন আদালতকে যদি বলে সাক্ষীর দিন যে স্যার মূল চেকটা হারাই গেছে আমার থেকে সাক্ষী দিতে এসে, তাহলে আদালত কি শুনবে? মামলায় ফেল করবে। মূল চেকটা অবশ্যই ফিরিস্তিযোগে জমা দিতে হবে। মূল চেক, লিগ্যাল নোটিশ, তারপরে লিগ্যাল নোটিশ যে পাঠিয়েছিল তার প্রমাণ স্বরূপ ডাক রসিদ, সে পেয়েছিল কিনা সেই সংক্রান্ত অ্যাকনলেজমেন্ট ডিউ বা প্রাপ্তি স্বীকার পত্র, এগুলো আদালতে ফিরিস্তিযোগে পিপির মাধ্যমে দাখিল করতে হয়। তো মূল দলিল যদি হারিয়ে ফেলে, মানে চেকটা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু হবে না। যদি বলে দলিলের ফটোকপি আছে, আদালত শুনবে না, মূলটাই দিতে হবে। কিন্তু ব্যতিক্রম আছে 7টা, যে মূলটা না দিলেও চলবে। কোন 7টা ক্ষেত্রে? 65 ধারায় সেটা বলা আছে। যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে। 7টি ক্ষেত্রে। কি 7টি ক্ষেত্র? এই 7টি ক্ষেত্র মনে রাখার চেষ্টা করবেন। দলিলের অস্তিত্ব বা অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে ক, খ, গ এভাবে পর্যন্ত, টোটাল 7টি। মূল দলিলটি যাদের দখলে বা কর্তৃত্বাধীনে থাকলে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে। যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলে থাকলে। মনে করেন যে মূল দলিলটা আদালতে দাখিলের জন্য বলা হচ্ছে, সে মূল দলিলটা যে দাখিল করতে চাচ্ছে তার কাছে নাই। বাদী মূল দলিল দিতে যাচ্ছে, বলছে এই দলিলটা আছে বিবাদীর কাছে। আর বিবাদী যদি বলে যে না আমার কাছে নাই, বা বিবাদী জমা দিতে না চাই, তাহলে এটার মাধ্যমিক সাক্ষী বা ফটোকপি বা সার্টিফাইড কপি দিয়েও কাজ চালানো যাবে। আদালতের এখতিয়ারের বাইরে কোনো ব্যক্তির নিকট, আদালতের এখতিয়ারের বাইরে আছে, তাকে সমন দিয়ে নিয়ে আসাটা কষ্টসাধ্য বা সম্ভবই না, সেই ক্ষেত্রে আদালত সেটার মাধ্যমিক সাক্ষ্য নিয়েই বা মাধ্যমিক দলিল নিয়ে কাজ চালাতে পারেন। পেশ করতে আইনত বাধ্য, কিন্তু 66 ধারায় সমন দেওয়ার পরও তা পেশ না করলে, ওই যে আদালতের ভেতরে আছে, মিস্টার এক্স এর কাছে আছে, মিস্টার এক্স কে আদালত দলিল দাখিলের জন্য সমন দিয়ে দিল। 66 ধারায় 6টি ক্ষেত্র আছে, সেটা আমাদের জানতে হবে এরপরের সেকশনে। তো সমন পাওয়ার পরও সে দিচ্ছে না, যদি না দেয় তাহলে যেহেতু দিচ্ছে না, ঠিক আছে আপনার কাছে যেটা আছে সেটাই দেন, কাজ চালিয়ে নেই। আদালতের মেন্টালিটি তখন এরকম হবে, আইনই তাকে পারমিট করছে যে মূলটা যেহেতু দিচ্ছে না সে, ফটোকপি বা সার্টিফাইড কপি দিয়ে কাজ চালিয়ে নিই। যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে, সে ব্যক্তি বা তার প্রতিনিধি কর্তৃক মূল দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করেছে মর্মে অনুমান করা হলে, মানে স্বীকার করে নিচ্ছে। তাহলে ওই যে আমরা এর আগে পড়লাম যে স্বীকৃত বিষয় বা অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভড, স্বীকারিত করে নিল, আর দেওয়ার দরকার কি? মূল দলিলটি বিনষ্ট হলে বা হারিয়ে গেলে, তাহলে যেটা হারিয়ে গেছে সেটা তো আনা সম্ভব না, তাহলে তার সার্টিফাইড কপি দিয়ে কাজ চালাতে হবে। মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য প্রদানে ইচ্ছুক ব্যক্তি নিজের ত্রুটি বা অবহেলা ব্যতীত অন্য কারণে যৌক্তিক সময়ের মধ্যে তা পেশ করতে না পারলে, তখন এটা প্রযোজ্য হবে। মূল দলিলটি সহজে স্থানান্তর করা না গেলে, যেমন সীমানা চিহ্ন, প্রাচীরপত্র, স্মৃতিফলক, একটু আগে কিলোমিটার পোস্টের কথা বলছিলাম,
তেমন। মূল দলিলটি 74 ধারায় বর্ণিত কোনো সরকারি দলিল। 74 ধারায় কি আছে, সরকারি দলিল কোনটা? আর 75 ধারার কি আছে, বেসরকারি দলিল বা ব্যক্তিগত, পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট। এটা আমরা আজকে পড়বো না, নেক্সট ক্লাসে পড়বো। 74 ধারা, মূল দলিলের জাবেদা নকল সাক্ষ্যরূপে ব্যবহারের বিধান থাকলে। যেখানে জাবেদা নকল নেওয়ার বিধান আছে, যেমন যে কোনো দলিল যেটা আমার কাছে নাই সেটা আমরা সার্টিফাইড কপি তুলে নিই। তারপরে RS, SA, CS এই যে রেকর্ড গুলো, এগুলো সার্টিফাইড কপি তুলে নিই, কারণ মূল যে জাবেদা মানে মূল যে খতিয়ান সেটা তো সরকারের কাছে জমা আছে, সেখান থেকে মিলিয়ে দেয়। বহু সংখ্যক দলিলের বিবরণ, অনেকগুলো দলিল আছে, সবগুলো তো সম্ভব না। তাহলে সেটার যে অংশটুকু দরকার সেই অংশটুকুর সার্টিফাইড কপি নিলেই হলো। ক, গ এবং ঘ মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, কিন্তু খ স্বীকৃতি গ্রহণযোগ্য হবে। আর উ আর চ উপরে যে পয়েন্টগুলো এই মুহূর্তে আলোচনা করলাম সেগুলোর বিষয়ে বলা হচ্ছে। জাবেদা নকল মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, অন্যগুলো নয়। আর 6 বলা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন গ্রহণযোগ্য। 65 এ ডিজিটাল রেকর্ড সংক্রান্ত সাক্ষ্য অনুসারে বিশেষ বিধান, স্পেশাল প্রভিশনস। 65 বি এর বিধান অনুসারে প্রমাণ করতে হবে। 65 বিতে বলা হচ্ছে ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল রেকর্ড। জাস্ট এতটুকু পড়লেও হয়তো বা এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে যে কোন ধারায় ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা বা অ্যাডমিসিবিলিটি অফ ডিজিটাল রেকর্ডস কত ধারার বিষয়বস্তু। 65 বি। আর ভিতরে যেগুলো আছে আমি পড়ে দিলাম না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনারা পড়বেন। যে লাইনটা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেব। এটা বেয়ার অ্যাক্টের থেকেও আমি সহজভাবে এটা অনুবাদ করেছি আপনাদের জন্য, আশা করি সমস্যা হবে না। 66, মূল দলিল পেশের জন্য নোটিশের নিয়মাবলী, রুলস অ্যাজ টু নোটিশ টু প্রডিউস। মাধ্যমিক সাক্ষ্য প্রদানের পূর্বে মূল সাক্ষ্য মানে যে প্রাথমিক সাক্ষ্য সেইটা দেওয়ার জন্য কিন্তু সমন দিবে। যে মাধ্যমিক সাক্ষ্য সরাসরি নিচ্ছে না আদালত, দেখি যদি প্রাথমিক সাক্ষ্যটা পাওয়া যায় প্রয়োজনে সমন দিই। প্রতিপক্ষ বা তার উকিলকে নোটিশ দিতে হবে, অন্যথায় মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যাবে না। যখন নোটিশ নিষ্প্রয়োজন, 6টি ক্ষেত্রে কিন্তু আবার নোটিশ দরকার নাই। 66 ধারায় 6টি ক্ষেত্রে দেখেন কি মিল আছে সুন্দর। যে দলিল প্রমাণ করতে হবে তা যদি একটি নোটিশ হয়, তাহলে নোটিশ এটা মাধ্যমিক সাক্ষ্য দিয়েও করা সম্ভব, সমন দেওয়ার আর দরকার নাই। মামলার অবস্থাধীনে প্রতিপক্ষ জানেন যে দলিলটি তাকে পেশ করতে হবে, সে জানে যে দলিল পেশ করতে হবে, তাকে আর বাড়তি করে সমন দেওয়ার দরকার নাই। প্রতিপক্ষ মূল দলিলটি বল প্রয়োগে বা প্রতারণামূলক দখলে নিয়ে আছে। অপরপক্ষ যে দলিল, বাদী পক্ষ যদি দখলে নিয়ে থাকে তাহলে হয়তো বা প্রতিপক্ষ সেটা দাখিল করতে চাচ্ছে, অথবা প্রতিপক্ষ দখলে নিয়ে আছে বাদী পক্ষ দাখিল করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সমন দেওয়ার দরকার নেই যদি আদালত বুঝতে পারে। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি যদি পেশ করে, মানে এক পক্ষ পেশ করেছে, তাহলে পেশ করলে সেটার সমনের কি দরকার। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি হারিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলে, হ্যাঁ হারিয়ে গেছে, তাহলে আর সেটা নিজের কাছে থাকার পরেও যদি বলে হারিয়ে গেছে, তারপরেও তো আদালত সেটা বিশ্বাস করে নিবে। অপরপক্ষ আবার যদি CRPC 98-এ সার্চ ওয়ারেন্ট ইস্যু করে সেটাকে খুঁজে বের করার জন্য যদি আবেদন করে ADM কোর্ট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে, সেক্ষেত্রে কিন্তু আবার এটাও যদি বলে বলে হারিয়ে গেছে তারপরেও কিন্তু খোঁজাখুঁজি করা যেতে পারে, সেটা ভিন্ন ম্যাটার। মূল দলিলের দখলকারী আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করলে তাকে সমন দেওয়ার দরকার নেই। আদালতের এখতিয়ারের বাইরে আছে, মনে করেন যে ব্যক্তিটা ইসরায়েলে যে বসে আছে, ইসরায়েলে সমন দিলে কিন্তু সমন যাবে না, কারণ ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। পেশকৃত দলিলে স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণ, স্বাক্ষর ও
হাতের লেখা প্রমাণ করলে দলিলটি গ্রহণযোগ্য হবে। এখন এই দলিলে হাতের লেখা কার? যে ব্যক্তির নাম আসলো, আসলে তার হাতের লেখার সাথে মিলে যদি দেখা যায় যে তারই, তাহলে দলিলটাও সত্যি। আজকে আদালতেও কথা বেশি বলা লাগছে, আজকে ক্লাসটাও লম্বা হলো। মানে খুব গুরুত্বপূর্ণ ক্লাস বলে একটু লম্বা করলাম। তাছাড়া মাঝখানে একটু বোঝাতে গিয়ে প্রশ্নের উত্তর করতে গিয়ে একটু টাইম লেগেছে। আপনারা দেরিতে আসছেন, সাথে সাথে নিজের আগ্রহে আসছেন না কেউ, কথা বলতে চান না কেন? আপনাদের তো অ্যাডভোকেট হতে হলে কথাই বলতে হবে, নিজের জবান না চললে কিন্তু এই পেশায় ভালো করা যাবে না। আদালতে দাঁড়িয়ে যদি কথা না বলেন, তাহলে মক্কেল বলবে কি উকিল ধরা হলো, কথাই বলে না, ফি দিতে চাইবে না কিন্তু। মাঝে মধ্যে ইংলিশেও কিন্তু শুনানি করতে হবে, তখন আবার বেশি ফি দিবে, যে কত বড় উকিল ইংরেজিতেও কথা বল, মানে অনেক বেশি জানেন, তখন ফি বেড়ে যায়। ইংরেজিতে কথা বললে কিন্তু উকিলের ফি বাড়ে, বাস্তবতা এটা। আচ্ছা, বাকিগুলো আপনারা পড়ে নিন, যদি কোনো প্রবলেম হয় তাহলে প্রশ্ন করবেন। আচ্ছা, আজকের ক্লাস থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আজকে 73 বি পর্যন্ত মনে করেন পড়া হলো, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করেন, উত্তর দিয়ে দিচ্ছি। তাছাড়া ক্লাস শেষেও মেসেজ করেও প্রশ্ন করার সুযোগ আছে, পরে আমি বুঝিয়ে দেবো। দেখেন, এমসিকিউ প্রশ্ন কিন্তু বেশ কিছু আছে এখানে, এগুলো বিগত সালে এসেছে, তারপর রিসেন্ট প্রশ্ন এসেছে, সবগুলোই দেওয়া আছে। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, ক্লাসটি শেষ করে দিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।